একটি স্কুল পড়ুয়া ছেলে বন্ধুদের সাথে খেলা শেষে বাড়ি ফেরার পথে মিসিং হয়ে যায়। এর দুদিন পরেই লেকের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। কিন্তু মরার পরেও সে তার মা এবং বন্ধুদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছিল। তাই তারা ছেলেটাকে খোঁজাখুঁজি করতে গিয়ে একটা মেয়ের সন্ধান পায়, যার ভেতরে সুপারন্যাচারাল পাওয়ার আছে। এই মেয়েটি মানসিক ক্ষমতা দিয়ে অনেক দূরের মানুষের সাথেও যোগাযোগ করতে পারে। তারা এই মেয়েটির মাধ্যমে জানতে পারে ছেলেটা আমাদের এই দুনিয়ার মতোই অন্য একটা দুনিয়াতে চলে গেছে। কিন্তু সেই অন্য দুনিয়াটা কেমন, সে ওই দুনিয়ায় কিভাবে গেল, তাকে কি আসল দুনিয়ায় ফিরিয়ে আনা সম্ভব হবে? জানতে হলে আসুন শুনে আসি স্ট্রেঞ্জার থিংস সিজন 1 এর এক্সপ্লেনেশন। 6 নভেম্বর 1983 সাল, ইন্ডিয়ানা হকিন্স শহর। আমেরিকান এনার্জি ডিপার্টমেন্টের হকিন্স ন্যাশনাল ল্যাবের একজন গবেষক ল্যাব থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছিল। পুরো ল্যাবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার উপস্থিতি সে ফিল করতে পারছিল। প্রাণ ভয়ে সে এলিভেটরের ভেতরে ঢোকে। ল্যাবের সব লাইটগুলো তখন ব্লিঙ্ক করছিল। গবেষক লিফটের ভেতরে মাথার ওপরে ভয়ঙ্কর কোনো মনস্টারের হুঙ্কার শুনতে পেয়ে ওপরে তাকায়। ঘটনা বুঝে ওঠার আগেই মুহূর্তের ভেতরে কিছু একটা তাকে উঠিয়ে নেয়। এদিকে স্কুল পড়ুয়া 4 বন্ধু মাইক, উইল, ডাস্টিন এবং লুকাস মাইকের বাড়িতে বোর্ড গেম খেলছিল। খেলার ফাঁকে তারা মুখরোচক সব গল্প বলে খেলাটা খুবই এনজয় করছিল। ততক্ষণে বেশ রাত হয়ে গিয়েছিল, তাই মাইকের মা তাদের খেলা বন্ধ করতে বলে। মাইক বাবার কাছে আরও কিছুক্ষণ খেলার অনুমতি চায়, কিন্তু তার বাবা টিভি নিয়ে ব্যস্ত ছিল। তাদের টিভিটার হঠাৎ কি হয়েছে, চ্যানেলগুলো কেমন ঝিরঝিরি হয়ে গেছে। মাইকের বাবা সমস্যার কিছুই বুঝতে পারছিল না, তাই সে মাইকের কথায় গুরুত্ব দেয় না। মাইক বন্ধুদের সাথে বাইরে এসে তাদের বিদায় জানায়। বন্ধুরা চলে যাওয়ার পরে মাইকের বাড়ির বাইরের বাল্বটা 2 বার ব্লিঙ্ক করে, তাই সে বাল্বটা বন্ধ করে ভেতরে চলে যায়। এদিকে উইলের বাড়ি বেশ কিছুটা দূরে। তার বাড়ি যাবার পথে একটা জঙ্গল পড়ে। এছাড়া এখানেই হকিন্স ন্যাশনাল ল্যাবটা রয়েছে, তাই জায়গাটা সরকার থেকে একদম রেস্ট্রিক্টেড। শুধুমাত্র জঙ্গল এবং ল্যাবের মাঝখানের রাস্তাটাই পাবলিক ইউজ করতে পারে। উইল সেই রাস্তা ধরে অন্ধকারের ভেতরে সাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎ সে খেয়াল করে সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে। সেটাকে দেখে সে আতঙ্কে ব্যালেন্স হারিয়ে ফেলে এবং সাইকেল নিয়ে জঙ্গলের ভেতরে পড়ে যায়। এ সময় সে মনস্টারের মতো হুঙ্কার দিয়ে কিছু একটাকে এগিয়ে আসতে দেখে খুবই ভয় পেয়ে যায়। তাই সে সাইকেল ফেলে দৌড়ে নিজের বাড়িতে চলে যায় এবং তার মা আর ভাই জনাথনকে ডাকে। কিন্তু বাড়িতে এ সময় কেউই ছিল না। উইল জানালা দিয়ে পথের দিকে তাকিয়ে দেখে 2 পায়ে হেঁটে মানুষের আকৃতির বিশাল সাইজের কিছু একটা এগিয়ে আসছে। উইল ভয়ে টেলিফোন থেকে ইমার্জেন্সি নম্বরে ফোন দেবার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে লাইন কানেক্ট করতে পারছিল না। এরই মধ্যে মনস্টারটা তার বাড়ির দরজার সামনে চলে আসে। তাদের কুকুরটা কিছুক্ষণ ঘেউ ঘেউ করে ভয়ে চুপসে যায়। মনস্টারটা বাইরে থেকেই দরজার ছিটকিনি খুলে ফেলে। উইল ভয়ে পেছনের দরজা দিয়ে পাশের কুটিরে চলে যায়। এখানে তাদের পারিবারিক বন্দুক রাখা ছিল। উইল দ্রুত বন্দুকে কার্তুজ ভরতে শুরু করে। এরপর সে বন্দুকটা কুটিরের দরজার দিকে তাক করে দাঁড়িয়ে থাকে, কিন্তু মনস্টারটা কোনোভাবে তার একদম পেছনে চলে আসে। উইল মনস্টারটার কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু জাস্ট এক মুহূর্তের ভেতরেই কিছু একটা ঘটে যায়, যার ফলে উইল এবং মনস্টার দুটোই গায়েব হয়ে যায়। পরের দিন সকালে টিভির নিউজে জানানো হয় গতরাতে শহরের অন্তত 100 খানেক বাড়িতে বৈদ্যুতিক ঝামেলা দেখা গেছে। কিছু কিছু বাড়িতে এখনও বিদ্যুৎ বন্ধ আছে। বিদ্যুৎ অফিসের লোকেরাও এর সঠিক কারণ বলতে পারছিল না। তারা এটাকে টেকনিক্যাল ইস্যু ভেবে সমাধানের চেষ্টা করছিল। এদিকে উইলের মা এবং ভাই দুজনেই গতরাতে নাইট শিফটে ডিউটি করছিল। উইলের মা জয়েস একজন সিঙ্গেল মাদার। তার উইলের বাবার সাথে ডিভোর্স হয়ে গেছে, তাই সে 2 ছেলে উইল এবং জনাথনকে নিয়ে আলাদা থাকে। তো সকালে জয়েস উইলের ঘরে গিয়ে তাকে না দেখে বেশ বিরক্ত হয়। সে ধারণা করে উইল গতরাতে বাড়ি ফেরেনি, তাই জয়েস মাইকের বাড়িতে ফোন করে। মাইকের মা যখন জানায় উইল রাতেই বাড়ি ফিরে গেছে, এটা শুনে জয়েস বেশ বিচলিত হয়ে পড়ে। তাই সে আরেকটু খোঁজাখুঁজি করে সোজা থানায় চলে যায়। প্রায় 1 ঘন্টা বসে থাকার পরে অফিসার জিম হপার থানায় আসে। হপারের আসতে লেট দেখে জয়েস তাকে একটু ঝাড়িটারি মারে। আসলে ওরা ছোটবেলার বন্ধু, তাই পুলিশ এবং সিভিলিয়ানের বাইরেও তাদের মধ্যে আগে থেকেই ভালো সম্পর্ক রয়েছে। জয়েস হপারকে উইলের মিসিংয়ের ব্যাপারে জানালে হপার বলে
বাচ্চা মানুষ, হয়তো কোথাও খেলছে। জয়েস জানায় উইলের বন্ধুর সংখ্যা খুব কম। উইলের যাদের সাথে থাকার কথা সে ওদের সাথে নেই। হপার জয়েসকে জিজ্ঞেস করে তার হাজব্যান্ড লনির সাথে তার লাস্ট কবে কথা হয়েছে। জয়েস জানায় লনির সাথে লাস্ট 1 বছর তার কোনো যোগাযোগ নেই। হপারের ধারণা উইল তার বাবার কাছে চলে গেছে, কিন্তু জয়েস সেটা মানতে চাইছিল না। সে জোর দিয়ে বলে লনির এই ঘটনার সাথে কোনো কানেকশন নেই। উইল হয়তো অন্য কোনো সমস্যায় পড়েছে, তাই সে হপারকে রিকোয়েস্ট করে দ্রুত যেন উইলকে খোঁজার কাজ শুরু করা হয়। এদিকে হকিন্স ন্যাশনাল ল্যাবে একটা অঘটন ঘটে গেছে। এই জন্য হেড সায়েন্টিস্ট ডাক্তার ব্রেনার তদারকি করতে আসে। তারা প্রপার ড্রেস পরে এবং প্রোটেকশন নিয়ে খুব সিক্রেট একটা ল্যাব রুমে ঢোকে। সেখানে দেয়ালে একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে শ্যাওলা বা গাছের মতো জিনিস সেটেছিল, তবে সেটাকে দেখে জীবন্ত মনে হচ্ছিল, কারণ সেগুলোতে মুভমেন্ট দেখা যাচ্ছিল। স্টাফেরা ব্রেনারকে জানায় জিনিসটা এই জায়গা দিয়ে বের হয়েছে, হয়তো সেটা বেশি দূর যেতে পারেনি। এরা হয়তো সেই মনস্টারের কথাই বলছে, কারণ গতরাতে তো এখানকার একজন গবেষক মনস্টারের শিকার হয়েছিল। এছাড়া গতরাতে তাদের ল্যাবের গবেষণাধীন একটা মেয়েও পালিয়ে গেছে। স্টাফেরা ব্রেনারকে ভরসা দিয়ে বলে তারা দ্রুত সেই জিনিসটা এবং মেয়েটাকে উদ্ধার করে আনবে। তারা যে মেয়েটির কথা বলছিল সেই মেয়েটি জঙ্গলের ভেতরে ঘুরে বেড়াচ্ছিল, ময়লা ছেঁড়া পোশাক, মলিন চেহারায়। মেয়েটার বেশ বেহাল দশা হয়ে গিয়েছিল। তার ভীষণ খিদেও পেয়েছিল। সে জঙ্গলের পাশে একটা রেস্টুরেন্ট দেখতে পায়। মেয়েটা পেছনের দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে পড়ে। রেস্টুরেন্ট মালিকের নজর এড়িয়ে সে একটা পিরিচে সামান্য খাবার পেয়ে দ্রুত খেতে শুরু করে। সে এমনভাবে খাচ্ছিল যেন অনেকদিন ধরে না খেয়ে আছে। তবে রেস্টুরেন্ট মালিক তাকে চুরি করে খেতে দেখে ফেলে। সে একটা ধমক দিতেই মেয়েটা পালানোর চেষ্টা করে, তবে সে রেস্টুরেন্ট মালিকের কাছে ধরা পড়ে যায়। অবশ্য মেয়েটার অসহায় অবস্থা দেখে তার মায়া হয়, এই জন্য সে মেয়েটাকে টেবিলে বসিয়ে ভালো খাবার খেতে দেয়। সে মেয়েটাকে আরও খাবারের লোভ দেখিয়ে তার নাম এবং পরিচয় জিজ্ঞেস করে, তবে মেয়েটা কোনো উত্তর দেয় না। যদিও মেয়েটা কথা বলতে পারছিল। সে মেয়েটার হাতে 11 লেখা ট্যাটু দেখতে পেয়ে সেটার ব্যাপারে জিজ্ঞেস করে, তবে এবারও মেয়েটা কোনো ঠিকঠাক উত্তর দেয় না। রেস্টুরেন্ট মালিক 11 বলতেই মেয়েটা বারবার নিজের দিকে ইঙ্গিত করছিল, ফলে রেস্টুরেন্ট মালিক কিছুই বুঝতে পারে না। তাই সে হটলাইনে ফোন করে মেয়েটির ব্যাপারে জানিয়ে হেল্প চায়, যাতে কোনো সংস্থা এসে মেয়েটাকে নিয়ে যায়। মেয়েটা এ সময় একা একা বসে খাচ্ছিল। বেশ কিছুটা দূরে একটা টেবিল ফ্যান ছিল। সেটার আওয়াজে মেয়েটার বেশ বিরক্ত লাগছিল, তাই সে ফ্যানের দিকে কয়েক মুহূর্ত এক নজর তাকিয়ে থাকতেই চলন্ত ফ্যানটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ মেয়েটির ভেতরে টেলিকাইনেসিস পাওয়ার আছে, মানে সে শারীরিকভাবে কোনো বস্তুতে টাচ না করেও সেটাকে মানসিক পাওয়ার দিয়ে মুভ করাতে পারে। বেশ কিছুক্ষণ কেটে যাবার পরে একটা মহিলা রেস্টুরেন্টে আসে। সে নিজেকে সোশ্যাল সার্ভিসের ভলেন্টিয়ার পরিচয় দেয়, কিন্তু আদতে সে হকিন্স ন্যাশনাল ল্যাবের এজেন্ট ছিল। সে ভেতরে ঢুকে প্রথমেই রেস্টুরেন্ট মালিককে গুলি করে মেরে ফেলে। মেয়েটা বিপদ বুঝতে পেরে পালানোর চেষ্টা করতেই আরও 2 জন এজেন্ট এসে তাকে ঘিরে ধরে, তবে মেয়েটা তার পাওয়ার ইউজ করে সবাইকে ধরাশয়ী করে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে ব্রেনার সহ বাকিরা এসে আর মেয়েটিকে খুঁজে পায় না। এদিকে মাইক, ডাস্টিন এবং লুকাস স্কুলে গিয়ে দেখে উইল স্কুলেও আসেনি। তারাও বুঝতে পারছিল না উইলের কি হয়েছে। ক্লাস শেষে তাদের টিচার তাদেরকে নতুন রেডিও সিস্টেম দেখালে তারা সেটা নিয়ে ঘাটাঘাটি করতে ব্যস্ত হয়ে যায়। এই সময় হপার সেখানে চলে আসে। হপারের সাথে প্রিন্সিপালও ছিল। প্রিন্সিপাল 3 জনকে নিজের কেবিনে নিয়ে যায়। হপার তাদেরকে উইলের ব্যাপারে জিজ্ঞেস করে, তবে এরা তো উইল কোথায় গেছে বা না গেছে কিছুই জানতো না। হপারের সন্দেহ হয় এই ছেলেগুলো এতটাই চঞ্চল, স্কুল ছুটির পরে হয়তো এরা উইলকে খুঁজতে বের হবে এবং আবার কোনো অঘটন ঘটাবে। তাই সে ওদেরকে কড়াভাবে সতর্ক করে দেয় স্কুল ছুটির পরে ওরা যেন ডিরেক্ট বাড়ি চলে যায়। অন্যদিকে উইলের মা জয়েস এবং ভাই জনাথন উইলকে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছিল। উইলের একটা পার্সোনাল কুটির ঘর ছিল। সে এই ঘরটার নাম দিয়েছে ক্যাসেল বায়ার্স। সেখানে সে মাঝে মধ্যে সময় কাটাতো। জয়েস সেটাতেও চেক করে, কিন্তু উইলের কোথাও কোনো ট্রেস পাওয়া যায় না। তাই তারা হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। জয়েস বাড়ি ফিরে তার এক্স হাজব্যান্ড লনির সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু লনি বা তার বর্তমান ওয়াইফ কেউই জয়েসের কথা ঠিকমতো শোনে না। ততক্ষণে হপার ফোর্স নিয়ে জঙ্গলের ভেতরে খোঁজাখুঁজি করে বেড়াচ্ছিল। সে রাস্তার পাশে উইলের সাইকেলটা খুঁজে পায়। এরপরে সে সাইকেলটা নিয়ে উইলের বাড়িতে আসে। শুধু সাইকেল দেখে জয়েসের বুকের ভেতরে ছ্যাদ করে ওঠে। সে ভেবেছিল উইলের অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে হপার জানায়
এখনও উইলের ট্রেস পাওয়া যায়নি। উইলের কাছে বাড়ির এক্সট্রা চাবি ছিল, তাই হপার ধারণা করে উইল গতরাতে বাড়িতে এসেছিল। এছাড়া দরজায় একটা ক্ষত দেখে তার সন্দেহ আরও বেড়ে যায়। উইল যে কুটিরের ভেতর থেকে মিসিং হয়েছিল, বাড়ির কুকুরটা সেই কুটিরের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছিল। তবে কুকুরের ভাষা তো আর মানুষ বুঝতে পারে না, তাই জয়েস ভাবে কুকুরটার খিদে লেগেছে, এই জন্য সে কুকুরটাকে খাবার দিতে টেনে নিয়ে চলে যায়। তবে হপার সেই কুটিরের ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে সে কিছুই খুঁজে পায় না। যদিও ভেতরে এসে তার কেমন অদ্ভুত ফিল হচ্ছিল। তার মনে হচ্ছিল উইলের বড় কোনো বিপদ হয়েছে, তাই সে ফোর্স নিয়ে পুরো জঙ্গলে চিরুনি অভিযান শুরু করে দেয়। তবুও কোনো ট্রেস পাওয়া যায় না। এদিকে মাইক, ডাস্টিন এবং লুকাস 3 বন্ধু প্ল্যান করে তারা উইলকে খুঁজে বের করবে। গতরাতে তারা যখন খেলছিল তখন উইলের আচরণ মাইকের একটু অদ্ভুত লাগছিল। সে বাকি 2 বন্ধুকে বাইরে ডেকে নেয় যাতে 3 জনে মিলে উইলকে খুঁজে বের করতে পারে। আসলে এরা বয়সে প্রায় কিশোর, তাই অ্যাডভেঞ্চার সিনেমা দেখে এবং বই পড়ে তাদের এক ধরনের ফ্যান্টাসি কাজ করত। তারা ভাবত লাইফ সিনেমার মতোই অনেক সহজ। তো তারা বাড়িতে কিছু না বলে চুপি চুপি বাইরে বেরিয়ে আসে। এদিকে উইলের মা জয়েস আর ভাই জনাথন খুব টেনশন করছিল। এই সময় টেলিফোন বেজে উঠতেই জয়েস ছুটে গিয়ে রিসিভ করে, তবে টেলিফোনে ঠিকমতো সিগন্যাল পাচ্ছিল না। প্রথম কয়েক মুহূর্ত বোঝা যায় না কে ফোন করেছিল, কিন্তু ফোনের ওপাশের মানুষটার নিঃশ্বাসের আওয়াজ শুনে জয়েস বুঝে যায় এটা উইল। সে উইলকে ফোনে ডাকতে শুরু করে, কিন্তু তখনই ফোনের ওপাশে ভয়ঙ্কর গর্জন শোনা যায়। এই সময় জয়েসের টেলিফোন থেকে ইলেকট্রিক শক লাগে এবং টেলিফোনটা হাত থেকে পড়ে যায়। তারপর থেকে আর কোনো আওয়াজ শোনা যায় না। অন্যদিকে মাইক, ডাস্টিন এবং লুকাস রাতের অন্ধকারে জঙ্গলের ভেতরে উইলকে খুঁজে বেড়াচ্ছিল। উইলকে খুঁজে না পেলেও তারা ল্যাব থেকে পালিয়ে আসা মেয়েটাকে খুঁজে পায়। এরপরে ওরা মেয়েটাকে মাইকের বাড়িতে নিয়ে আসে এবং ওর নাম ধাম ঠিকানা জিজ্ঞেস করে। তবে মেয়েটা কোনো উত্তর দেয় না। বাইরে বৃষ্টি হচ্ছিল, মেয়েটার পোশাক ভিজে গিয়েছে, তাই মাইক ওকে নিজের বোনের একটা ড্রেস পরতে দেয়। তারা ধারণা করে মেয়েটার মাথায় সমস্যা আছে, হয়তো কোনো পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে। তাই তারা আপাতত মেয়েটাকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয়, কারণ মাইকের মা জানতে পারলে হয় মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেবে, না হয় কোনো সোশ্যাল অর্গানাইজেশনের হাতে তুলে দেবে। তাছাড়া তাদের রাতের বেলা বাইরে বের হওয়া বারণ ছিল। মাকে মেয়েটার কথা জানালে মা বুঝে যাবে ওরা রাতে বাইরে বেরিয়েছিল, তাই বকা খাওয়ার ভয়ে তারা মেয়েটাকে লুকিয়ে রাখে। এরপর ডাস্টিন এবং লুকাস চলে যায়। ওরা চলে যাবার পরে মাইক মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করে। সে মেয়েটার হাতে 11 লেখা ট্যাটুটা খেয়াল করে জিজ্ঞেস করে তার নাম 11 কিনা। মেয়েটা হ্যাঁ সূচক উত্তর দিলে মাইক বলে সে এখন থেকে তাকে এল বলে ডাকবে। মাইক এলকে ঘুমাতে দিয়ে নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালে মাইক ব্রেকফাস্টের সময়ে কিছু খাবার লুকিয়ে এলের জন্য নিয়ে আসে। সে এলকে বলে তুমি এখন বাড়ি থেকে বের হয়ে সামনের দরজা দিয়ে আবারও বাড়িতে ঢুকবে। আমার মা দরজা খুলে দিলে বলবে তুমি হারিয়ে গেছো। তখন মা একটা নম্বরে ফোন দেবে, ওরা এসে তোমাকে বাড়ি পৌঁছে দেবে। তবে এল মাইকের সাথে দ্বিমত প্রকাশ করে। এতে মাইক বুঝতে পারে এল কোনো বিপদে আছে। সে এলকে জিজ্ঞেস করে কে তার ক্ষতি করবে, তার কিসের বিপদ। এল জানায় খারাপ লোকেরা তাকে খুঁজছে। সে ইশারা দেখিয়ে বলে ওরা তাকে পেলে গুলি করে মেরে ফেলবে। এটা শোনার পরে মাইক এলকে আর কিছু বলে না, তাকে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পরে মাইকের বাবা মা বাইরে চলে গেলে এবং বোন স্কুলে চলে গেলে সে এলকে বের করে আনে। সে বাড়ির বিভিন্ন আসবাবপত্র, টিভি ইত্যাদি দেখায়। এইসব ফ্যাসিলিটিস এল আগে কখনো দেখেনি। সে টেবিলে একটা ফটো দেখতে পায়। ফটোতে মাইক, ডাস্টিন, লুকাস এবং উইল ছিল। উইলকে ফটোতে দেখা মাত্রই এল অস্থির হয়ে ওঠে। সে উইলের ফটোতে আঙ্গুল দিয়ে পয়েন্ট আউট করলে মাইক একটু অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি উইলকে চেনো বা গতরাতে তাকে কোথাও দেখেছ? এল কোনো উত্তর দেবার আগেই মাইকের মা ফিরে আসে, তাই সে দ্রুত এলকে আলমারির ভেতরে লুকিয়ে রাখে। উইলের ফটো দেখার পরে এলের ভেতরে অস্থিরতা শুরু হয়েছে। তার মনে পড়ে কিভাবে তাকে ল্যাবে বন্দি করে রাখা হয়েছিল। এসব ভেবে সে কাঁদতে থাকে। এদিকে হকিন্স ন্যাশনাল ল্যাবের লোকেরা শহরের সবার ফোন ট্যাপ করছিল। গতরাতে জয়েসের কাছে উইলের ফোন এসেছিল। সেই ফোন কলটাও তারা ডিটেক্ট করে ফেলে। এরপরে রেকর্ডটা তারা ডাক্তার ব্রেনারকেও শোনায়। তারা এই ফোন কলের মাঝে অদ্ভুত কিছু খুঁজে পায় যেটা তাদের রিসার্চের সাথে কানেক্টেড। তাই তারা কুটিরে চলে যায় এবং যন্ত্র নিয়ে ভেতরে ঢোকে। এই যন্ত্রের নেগেটিভ এনার্জি ধরা পড়ে। যন্ত্রের মিটারে তারা বুঝতে পারছিল এখানে নিশ্চয়ই কিছু আছে।
অন্যদিকে অফিসার হপার ফোর্স নিয়ে লেকের আশেপাশে উইলকে খুঁজে বেড়াচ্ছিল। এই সময় তার কাছে ফোন আসে এবং রেস্টুরেন্ট মালিকের মৃত্যুর ব্যাপারে জানানো হয়। সে দ্রুত রেস্টুরেন্টে গিয়ে দেখে লাশ টেবিলে পড়ে আছে। তাকে খুনের পরে এমনভাবে রাখা হয়েছে মনে হচ্ছিল সে সুইসাইড করেছে। তাই পুলিশ কনফিউজড হয়ে যায়। সে একজন লোককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে একটা বাচ্চাকে রেস্টুরেন্টে ঢুকতে দেখেছিল। প্রথমে হপার ধারণা করে হয়তো এখানে উইল এসেছিল, তাই সে লোকটাকে উইলের ফটো দেখায়। লোকটা জানায় উইলের মাথার চুল বড়, তবে যে বাচ্চাটা এসেছিল তার চুল ছোট করে কাটা ছিল। যদিও সেও উইলের বয়সী হবে। আসলে লোকটা এলের কথা বলছিল। এদিকে এল তখনও মাইকের বাড়িতেই লুকিয়েছিল। মাইক তার বাকি 2 বন্ধুকে ডেকে আনে এবং বলে এল উইলের ব্যাপারে জানে। যেদিন উইল মিসিং হয়েছে তার পরের দিনই এলকে পাওয়া গেছে। এল জানিয়েছে খারাপ লোকেরা ওর পিছু নিয়েছে, তাই হতে পারে ওই খারাপ লোকগুলোই উইলকে তুলে নিয়ে গেছে। মাইকের কথা লুকাসের পছন্দ হচ্ছিল না, তাই সে মাইকের মাকে সব বলে দেবার সিদ্ধান্ত নেয়। তবে সে দরজা খুলতেই এল তার টেলিকাইনেসিস পাওয়ার দিয়ে দরজাটা বন্ধ করে দেয় এবং সবাইকে সাবধান করে দেয়। টেলিকাইনেসিস পাওয়ার ইউজ করায় এলের নাক দিয়ে ব্লিডিং হয়। নিজের পাওয়ার ইউজ করলে এলের কিছু শারীরিক প্রতিক্রিয়া দেখা যায়, বিশেষ করে সে দুর্বল হয়ে যায় এবং নাক দিয়ে ব্লিডিং হয়। তো যাই হোক, হপার রাতেও পুরো জঙ্গলে উইলকে খোঁজার কাজ চালিয়ে যাচ্ছিল। তারা একটা টানেলের সামনে কাপড়ের ট্যাগ খুঁজে পায়। যদিও হপারের ধারণা এই টানেলের ভেতরে হামাগুড়ি দিয়ে কারো পক্ষে ঢোকা সম্ভব না, তবে উইল লুকোনোতে এক্সপার্ট ছিল। তাই টানেলটা ফলো করে তারা সামনে এগোতেই হকিন্স ন্যাশনাল ল্যাবের সামনে পৌঁছে যায়। অন্যদিকে মাইক, ডাস্টিন এবং লুকাস এলের কাছ থেকে উইলের ব্যাপারে জানার চেষ্টা করে। তারা বলে তাদের বন্ধু উইল মিসিং, তাকে এল কোথায় দেখেছে। এল একা একা অসামাজিক পরিবেশে বড় হয়েছে, তাই সে বন্ধুর মানে বুঝতো না। এই জন্য ওরা বন্ধুর মানে বুঝিয়ে দেয়। যারা টাকা ধার নিয়ে ফেরত দেয় না ওদেরকে বন্ধু বলা হয়। তো এল তাদেরকে খেলার বোর্ডের গুটি দিয়ে বুঝিয়ে দেয় উইলকে একটা মনস্টার ধাও করেছে, তাই সে ওই মনস্টারের কাছ থেকে লুকিয়ে আছে। এটা জানার পরে সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে। এদিকে উইলের মা জয়েস বাড়িতে বসে চিন্তা করছিল। এই সময় আবারও টেলিফোন বেজে ওঠে। সে দ্রুত টেলিফোন রিসিভ করে দেখে তাকে উইল ফোন করেছে। উইল কাঁদো কাঁদো এবং আতঙ্কিত কণ্ঠে কয়েকবার মা বলে ডাক দেয়। এরপরে আবারও টেলিফোনে ইলেকট্রিক শক লাগে এবং সেটা হাত থেকে পড়ে যায়। তারপরে সব স্তব্ধ হয়ে যায়। কয়েক মুহূর্ত পরে পাশের লাইটটা ব্লিঙ্ক করতে শুরু করে। জয়েস লাইটের কাছে যেতেই উইলের রুম থেকে ক্যাসেটে গান বেজে ওঠে। সে দরজা খুলে ভেতরে ঢুকে দেখে টেবিল ল্যাম্পটাও ব্লিঙ্ক করছে। এরপরে হঠাৎ সব থেমে যায় এবং দেয়ালের ভেতর থেকে ভয়ঙ্কর কিছু একটা বেরিয়ে আসার চেষ্টা করে। এটা দেখে আতঙ্কে জয়েস ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে গাড়িতে উঠে পালাতেই যাচ্ছিল, তবে আবারও উইলের রুমে ক্যাসেটে গান চালু হয়ে যায়। তাই জয়েস আবারও বাড়ির ভেতরে চলে যায়। যদিও এই সময় জয়েস শুধু একাই বাড়িতে ছিল, কারণ জনাথন নিজের মতো করে উইলকে খুঁজে বেড়াচ্ছিল। সে জঙ্গলে একটা ক্যামেরা নিয়ে যায় এবং এভিডেন্স কালেক্ট করতে শুরু করে। সে যে কোনোভাবে ভাইকে খুঁজে পেতে চাইছিল, তাই সে ক্যামেরায় বিভিন্ন জায়গায় ফটো ক্লিক করে। এই সময় সে চিৎকারের আওয়াজ শুনে দৌড়ে যায় এবং দেখে তার স্কুলের কয়েকজন একটা বাংলোতে পার্টি করছে। এদের ভেতরে মাইকের বড় বোন ন্যান্সিও ছিল। এছাড়াও ন্যান্সির ফ্রেন্ড বারবারা, ন্যান্সির বয়ফ্রেন্ড স্টিভ এবং আরও 2-1জন ছিল। ন্যান্সিকেও ওদের সাথে দেখে জনাথন একটু আপসেট হয়। সে দূর থেকে ওদের কিছু ফটো তুলে নেয়। মজামস্তি শেষ করে ওরা বাংলোর ভেতরে চলে যায়। ন্যান্সি স্টিভের সাথে একটু ব্যক্তিগত সময় কাটাতে চাইছিল, তাই বারবারা বাইরে এসে সুইমিং পুলের পাশে বসেছিল। একটু আগে ড্রিঙ্কের ক্যান খুলতে গিয়ে তার হাত কেটে গেছে। ব্যান্ডেজ করার পরেও সেখান থেকে 2-1 ফোঁটা করে রক্ত সুইমিং পুলের পানিতে পড়ছিল। জনাথন তারও কয়েকটা ফটো তুলে নেয়, কিন্তু হঠাৎই তার ক্যামেরার শাটার বন্ধ হয়ে যায়। সে ক্যামেরা ঠিক করছিল। এই সময়ে চোখের পলকেই একটা মনস্টার বারবারাকে তুলে নিয়ে যায়। জনাথন এক পলকের ব্যবধানে সুইমিং পুলের দিকে তাকিয়ে আর কাউকে দেখতে পায় না। শুধু সেখানে লাইটগুলো কয়েকবার ব্লিঙ্ক করে স্বাভাবিক হয়ে যায়। কিছুক্ষণ পরে বারবারার জ্ঞান ফেরে। সে নিজেকে অদ্ভুত জায়গায় আবিষ্কার করে। জায়গাটা স্যাঁতসেঁতে, নোংরা, জঙ্গলে ভরা। চারিদিক থেকে তাকে আটকে রাখা হয়েছে। কয়েক মুহূর্তেই বারবারা বুঝে যায় এটা তো বাংলোর সুইমিং পুল, কিন্তু এই চেনা সুইমিং পুলটা অন্যরকম লাগছে। অবশ্য বাস্তবের সুইমিং পুলের পরিবেশ কিন্তু স্বাভাবিকই ছিল, তাই হতে পারে বারবারা এই সময়ে অন্য কোনো ডাইমেনশনের সারফেসে চলে গেছে। ফলে সে বাস্তব দুনিয়ায় আর ফিরতে পারছে না। আতঙ্কে সে জোরে ন্যান্সিকে একটা ডাক দেয়। ন্যান্সির মনে হয় কেউ তাকে ডাকলো, কিন্তু সে শিওর হতে পারে না।
বারবারা ওপরে উঠে আসার চেষ্টা করে, কিন্তু তাকে কিছু একটা টেনে আবারও নামিয়ে নেয়। পরের দিন সকালে মাইক, ডাস্টিন এবং লুকাস যুক্তি করছিল তারা আজ পুরো দমে উইলকে খুঁজে বেড়াবে। তারা স্কুল ব্যাগের ভেতরে বিভিন্ন যন্ত্রপাতি লুকিয়ে নেয় যাতে স্কুল শেষে জঙ্গলে গিয়ে খোঁজাখুঁজি করতে পারে। স্কুলে যাবার আগে মাইক এলকে বলে বিকেল 3:15 সে যেন বাড়ির পেছনে চলে আসে। স্কুল ছুটি হলে তারা একসাথে উইলকে খুঁজতে যাবে। মাইক এলকে নিজের ঘড়িটা দেয় এবং টাইম দেখা শিখিয়ে দিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সবাই বেরিয়ে যাবার পরে বাড়ি ফাঁকা হয়ে যায়, তাই এল এঘোরোঘোর ঘুরে বেড়াতে থাকে। সে কৌতূহলবশত টিভিটা চালু করে। টিভির চ্যানেল পাল্টানোর সময়ে একটা কোকাকোলার বিজ্ঞাপন দেখে তার চোখ আটকে যায়। এই সময় ল্যাবে তার এক্সপেরিমেন্টের স্মৃতি মনে পড়ে যায়। একবার ডক্টর ব্রেনার তার মাথায় বিশেষ হেলমেট পরিয়ে চেয়ারে বসায়। টেবিলে একটা কোকাকোলার ক্যান ছিল। এলকে টেলিকাইনেসিস পাওয়ার দিয়ে ক্যানটাকে দুমড়ে মুচড়ে দিতে বলা হয়। একটু সময় নিলেও এল কাজটা করতে সক্ষম হয়। এতে ব্রেনার তার ওপরে খুব খুশি হয়। অবশ্য এটা করতে গিয়ে এলের নাক দিয়ে ব্লিডিং হয়। ল্যাব টেস্টের সেই স্মৃতি মনে পড়ে এল আপসেট হয়ে যায়। অন্যদিকে হপার দুজন অফিসারকে নিয়ে হকিন্স ন্যাশনাল ল্যাবে যায়। তারা স্বীকার করে না এখানে কিছু ঘটেছে, তবুও হপার তাদের সিসিটিভি ফুটেজ চেক করে। ফুটেজে অস্বাভাবিক কিছু না দেখে সে বেরিয়ে আসে। তবে তার খেয়াল হয় সেদিন রাতে বেশ ঝড় বৃষ্টি হয়েছিল, অথচ ফুটেজে সে বৃষ্টি দেখতে পায়নি। তার মানে ওরা অন্য কোনো ফুটেজকে সেদিনের ফুটেজ বলে চালিয়ে দিয়েছে, অর্থাৎ ল্যাবের লোকেরা কিছু গোপন করার চেষ্টা করছে। তাই সে হকিন্স ন্যাশনাল ল্যাবের ব্যাপারে যত তথ্য আছে সব ঘাটাঘাটি শুরু করে। সে বেশ কিছু অসঙ্গতিও খুঁজে পায়। অতীতে এই ল্যাবের বিরুদ্ধে অনেক কমপ্লেন শোনা গেছে, যদিও সবগুলোই নিখুঁতভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। এদিকে ন্যান্সি স্কুলে গিয়ে দেখে বারবারা আজ আসেনি। গত রাতেও সে বের হয়ে বারবারাকে দেখতে পায়নি। তখন ভেবেছিল বোর লাগছিল, তাই হয়তো বারবারা বাড়ি চলে গেছে। কিন্তু স্কুলেও না আসায় সে বেশ অবাক হয়। সে অন্য বন্ধুদেরকে বারবারার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কেউই কিছু বলতে পারে না। নোটস নেবার নাম করে ন্যান্সি বারবারার মাকেও ফোন করে এবং জানতে পারে বারবারা বাড়ি ফেরেনি। তাই সে আরও বিচলিত হয়ে পড়ে। সে বন্ধুদের এই ব্যাপারে জানানোর জন্য বাইরে এসে দেখে স্টিভ সহ বাকিরা জনাথনকে আটকে দাঁড়িয়ে আছে। জনাথন যখন গতরাতের ছবিগুলো প্রিন্ট করছিল তখন একজন সেটা দেখে ফেলে এবং এসে স্টিভকে বলে দেয়। তাই স্টিভ আর তার বন্ধুরা জনাথনের ব্যাগ থেকে ফটোগুলো নিয়ে ছিঁড়ে ফেলে এবং ক্যামেরাটা ভেঙে দেয়। ন্যান্সি খেয়াল করে এই ফটোগুলোর ভেতরে সুইমিং পুল এবং বারবারার ফটো আছে। সে ছেঁড়া ফটো থেকে এই অংশগুলো তুলে নিয়ে চলে যায়। সে স্কুল থেকে বেরিয়ে রাস্তায় বারবারার গাড়িটা পড়ে থাকতে দেখে। তাই সে আবারও বাংলোতে চলে যায় এবং সুইমিং পুলের আশেপাশে খুঁজতে শুরু করে। তার মনে হচ্ছিল জঙ্গলের দিক থেকে আওয়াজ আসছে, তাই সে জঙ্গলের দিকে যায় এবং এক ঝলক ভয়ঙ্কর কোনো মনস্টারকে ছুটে যেতে দেখে। এতে সে আতঙ্কে সেখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে জয়েসকে সান্ত্বনা দিতে মাইকের মা তার বাড়িতে যায়। সাথে করে সে ছোট মেয়ে হলিকেও নিয়ে গিয়েছিল। জয়েস পুরো বাড়ি জরি লাইট দিয়ে সাজিয়ে রেখেছিল, কারণ তার ধারণা আলো ব্লিঙ্ক করার মাধ্যমে উইল তার সাথে যোগাযোগের চেষ্টা করছে। তো জয়েস আর মাইকের মা কথা বলছিল। তখন হলি খেয়াল করে রঙিন আলোগুলো জ্বলছে নিভছে। এটা খেয়াল করে সে যেদিকে আলো জ্বলছিল সেদিকে এগোতে থাকে। আলোগুলো এমনভাবে জ্বলছিল যেন হলিকে সেদিকে আকর্ষণ করা হচ্ছে। হলি আলোগুলো ফলো করে উইলের ঘরে চলে যায়। ঠিক তখনই আলোগুলো নিভে যায় এবং দেয়ালের ভেতর থেকে মনস্টারটা বেরিয়ে আসার চেষ্টা করতে থাকে। যদিও ঠিক সময় জয়েস এসে তাকে সরিয়ে নেয়। সে বুঝতে পারছিল এখানে কোনো সমস্যা হয়েছে, তাই সে মাইকের মাকে বাড়ি চলে যেতে বলে। এদিকে 3টা বেজে যাওয়ায় এল মাইকের বলে দেওয়া জায়গায় গিয়ে দাঁড়ায়। সেখানে একটা বিড়াল দেখে তার আবারও ল্যাবের স্মৃতি মনে পড়ে যায়। একদিন তার সামনে একটা বিড়াল রেখে সেটাকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়, কিন্তু ওই অবলা প্রাণীটাকে সে মারতে পারে না। তাই ব্রেনার তাকে সেলে বন্দি করে রাখার নির্দেশ দেয়। এল নিজের পরিবারের ব্যাপারে কিছু জানতো না, তাই সে ব্রেনারকেই নিজের বাবার মতো মানত। সে ব্রেনারকে পাপা পাপা বলে ডেকে আকুতি মিনতি করে যাতে তাকে একা সেলে বন্দি করা না হয়। তবুও ব্রেনার তার কথা না শোনায় সে ক্ষেপে যায়। তাই যে দুজন গার্ড তাকে টেনে এনেছে সে মুহূর্তের ভেতরেই নিজের পাওয়ার দিয়ে ওদেরকে মেরে ফেলে। ব্রেনার এলের কাছ থেকে ঠিক এই জিনিসটাই এক্সপেক্ট করছিল, তাই সে ভীষণ খুশি হয় এবং এলকে কেবিনে নিয়ে যায়।
তো এল ওসব পুরনো কথা ভাবছিল। ততক্ষণে মাইক, ডাস্টিন এবং লুকাস চলে আসে। এরপরে তারা উইলকে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে মাইকের মা চলে যাবার পরে জয়েস উইলের সিগন্যালের অপেক্ষা করতে থাকে। হঠাৎ জরি লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করে। তখন একগুচ্ছ লাইট হাতে জয়েস বসে যায় এবং বলে, উইল, এটা কি তুমি? প্রশ্ন করতেই লাইটগুলো একবার জ্বলে ওঠে। জয়েস বলে, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। উত্তর হ্যাঁ হলে একবার লাইট জ্বালাবে, আর উত্তর না হলে 2 বার লাইট জ্বালাবে। তো জয়েস জিজ্ঞেস করে উইল বেঁচে আছে কিনা। উইল একবার লাইট জ্বালালে অর্থাৎ হ্যাঁ সূচক উত্তর দিলে জয়েস কিছুটা নিশ্চিন্ত হয়। এরপরে জয়েস জিজ্ঞেস করে উইল বিপদে আছে কিনা। এবার উইল 2 বার লাইট জ্বালায়। জয়েস বিচলিত হয়ে জিজ্ঞেস করে উইলের কিসের বিপদ, সে কোথায় আছে, জয়েস তার কাছে কিভাবে যাবে। এবার আর উইল কোনো উত্তর দেয় না, কারণ এই প্রশ্নের উত্তর তো হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাবে না। তাই যোগাযোগের জন্য জয়েস এবার দেয়ালে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটগুলো লেখে, আর প্রতিটা অ্যালফাবেটের নিচে একটা করে জরি লাইট রাখে, যাতে উইল লাইট জ্বালিয়ে বড় উত্তরগুলো দিতে পারে। তো জয়েস জিজ্ঞেস করে উইল কোথায় আছে। উইল উত্তর দেয় সে এখানেই আছে। তখন আবার জয়েস জিজ্ঞেস করে আমি এখন কি করব। তখন জয়েস উত্তর দেয় রান, অর্থাৎ সে নিজের মাকে পালাতে বলে। ঠিক এই সময় দেয়াল ফেরে মনস্টারটা বেরিয়ে আসতে শুরু করে, আর এই প্রথমবারের মতো মনস্টারটা দেয়াল ভেঙে অর্ধেক শরীর বের করে নিয়ে আসে। জয়েস কোনো রকমে ছুটে বাইরে বেরিয়ে যায়। ততক্ষণে এল, মাইক, ডাস্টিন এবং লুকাসকে নিয়ে উইলের বাড়ির কুটিরের সামনে আসে। এল বলে উইল এখানেই আছে। এটা শুনে তারা বেশ বিরক্ত হয়, কারণ জায়গাটা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, তবুও এখানে উইলকে পাওয়া যায়নি। এ সময় রাস্তা দিয়ে তারা দ্রুত গতিতে ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি যেতে দেখে। কি ব্যাপার দেখার জন্য তারা পুলিশের গাড়ি ফলো করে লেকের কাছে আসে। লেক থেকে কারো লাশ তোলা হচ্ছিল, আর এই লাশটা ছিল উইলের। উইলের মৃত্যু ওর বন্ধুরা মেনে নিতে পারছিল না। এল বলেছিল সে উইলের সাথে ওদের দেখা করাবে, কিন্তু উইল তো অলরেডি মরে গেছে। তাই এল মিথ্যা বলেছে ভেবে মাইক তাকে বকাঝকা করে চলে যায়। উইলের মৃত্যুতে সবাই শোকাহত হয়ে পড়ে। তবে জয়েস উইলের মৃত্যুর ব্যাপারটা কিছুতেই মানতে পারছিল না। সে হপারকে বলে মাত্র আধা ঘন্টা আগেও উইলের সাথে তার কথা হয়েছে, তাহলে সে কিভাবে মরতে পারে। জয়েস হপারকে দেয়ালের কাছে নিয়ে গিয়ে অ্যালফাবেটগুলো দেখিয়ে বলে উইল তাকে সত্যি বেঁচে থাকার সিগন্যাল দিয়েছে। হপার ভাবে জয়েস হয়তো ছেলের শোকে বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই এমন প্রলাপ বকছে। সে জয়েসকে ঘুমাতে বলে বেরিয়ে যায়। তবে জয়েস ঘুমাতে পারে না। সে একটা কুড়াল নিয়ে বসে থাকে, যাতে মনস্টারটা আবারও আসলে সেটাকে মারতে পারে। এদিকে মাইক বাড়ি ফিরেও খুবই আপসেট হয়েছিল। সে এখনও এলের ওপরে ক্ষেপেছিল। এল মাইকের রেডিও কমিউনিকেশন যন্ত্রটা নাড়াচাড়া করছিল। এতে মাইক আরও ক্ষেপে যায় এবং তাকে বকাবকি করে। উইল বেঁচে আছে এই মিথ্যা কথাটা এল কেন বলল, এটাই মাইকের আসল রাগ ছিল। তবে একটু পরেই সে প্রমাণ পেয়ে যায় এল তাকে মিথ্যা বলেনি। এল তার টেলিপ্যাথি পাওয়ার ইউজ করে উইলের সারফেসের ডাইমেনশনের সাথে মাইকের রেডিও কমিউনিকেশন যন্ত্রটা কানেক্ট করে ফেলে। এরপরে সে উইলকে দিয়ে গান গাওয়ায়। রেডিও কমিউনিকেশন যন্ত্রে উইলের গান শুনে মাইক অবাক হয়ে যায়। খুব অল্প সময়ের জন্যই কানেকশনটা থাকে। পাওয়ার ইউজ করায় এলের নাক দিয়ে ব্লিডিং হয়, তবুও তার ঠোঁটের কোনায় লেগে থাকা হাসি প্রমাণ করে দেয় সে সত্যি বলেছে। তো যাই হোক, পরের দিন সকালে মাইক তার বাকি 2 বন্ধু ডাস্টিন এবং লুকাসকে রেডিও কমিউনিকেশন যন্ত্রের মাধ্যমে কানেক্ট করে এবং দ্রুত তার বাড়িতে আসতে বলে। তারা আসার পরে যখন মাইক ঘটনাটা জানায়, তখন দুজনেই খুব বিরক্ত হয়। তারা ভাবে মাইক উইলের মৃত্যুটা নিয়ে রসিকতা করছে। তাদের ভেতরে তর্কাতর্কিও শুরু হয়ে যায়। তবুও মাইক জোর দিয়ে বলে উইল অবশ্যই বেঁচে আছে এবং সে আশেপাশেই আছে। তাদের শুধুমাত্র ওকে খুঁজে বের করতে হবে, আর এর জন্য তাদের আরও বড় এবং শক্তিশালী রেডিও কমিউনিকেশন যন্ত্র লাগবে। 2 দিন আগে তাদের টিচার স্কুলে একটা আপডেটেড রেডিও কমিউনিকেশন সিস্টেম এনেছে। তারা সেটা ইউজ করতে চায়, তবে এর জন্য তো তাদের স্কুলে যাওয়া লাগবে আর এলকেও সাথে নিয়ে যাওয়া লাগবে। কিন্তু এলের যা অবস্থা, তাতে ওকে এভাবে বাইরে নিয়ে যাওয়া যাবে না। তাই ওরা এলকে সুন্দরভাবে সাজিয়ে পরিষ্কার নতুন ড্রেস পরিয়ে দেয়। এবার এলকে একদম অন্যরকম লাগছিল, ফলে নিশ্চিন্তে তারা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে জয়েস এবং জনাথন মর্গে উইলের লাশ শনাক্ত করতে যায়। সেখানে আগে থেকে হপারও বসেছিল। হপার জানতে পারে এখানে ডিউটিরত রেগুলার ডাক্তার নাকি উইলের পোস্টমর্টেম করেনি। পোস্টমর্টেমের আগেই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বাইরের অন্য কোনো ডাক্তার দিয়ে উইলের পোস্টমর্টেম করা হয়েছে। এটা শুনে হপার বেশ অবাক হয়। জয়েস আর জনাথনকে ততক্ষণে দূর থেকে উইলের লাশ দেখানো হয়। তাদেরকে ফিউনারেলের আয়োজন করতে বলা হয়, কিন্তু জয়েস স্বীকার করে না।
এটা উইলের লাশ। সে বারবার বলে এটা তার ছেলে উইল না, উইল এখনো বেঁচে আছে। জনাথন তাকে সামলাতে গেলে সে জনাথনের সাথে রাগারাগি করে বেরিয়ে যায়। অন্যদিকে ডক্টর ব্রেনার তার টিম নিয়ে আবারও ল্যাবের সিক্রেট চেম্বারে যায়। তারা সেই দেয়ালের সাথে লেগে থাকা স্যাঁতস্যাঁতে শ্যাওলা বা গাছের শেকড়ের মতো জিনিসটার সামনে এসে দাঁড়ায়। ব্রেনার একজন গবেষককে ওটার ভেতরে পাঠিয়ে দেয়, তবে তার সাথে একটা দড়ি বেঁধে রাখা হয় যাতে প্রয়োজনে তাকে টেনে আনা যায়। কিন্তু ভেতরে ঢোকার পরেই তারা অদ্ভুত কিছু ফিল করতে শুরু করে, তাই ব্রেনার গবেষককে বের করে আনার নির্দেশ দেয়। দড়ি টানার সময়ে তারা ভেতর থেকে ভয়ঙ্কর গর্জন শুনতে পায়। একটু পরে রক্তমাখা ছেঁড়া দড়ি ফিরে আসে, অর্থাৎ গবেষক মনস্টারের শিকারে পরিণত হয়েছে। এদিকে মাইক, ডাস্টিন, লুকাস এবং এল স্কুলে পৌঁছে যায়। আজ স্কুলে একটা পিরিয়ড অফ রেখে উইলের জন্য শোক পালন করা হয়। তারাও সেই শোক সবাই জয়েন করে। শিক্ষকেরা যখন বক্তৃতা দিচ্ছিল তখন তাদের কয়েকজন ক্লাসমেট উইলকে নিয়ে হাসাহাসি করছিল। এটা দেখে ওরা বেশ রেগে যায়। শোক সভা শেষ হলে মাইক ওদের প্রতিবাদ করে, একজন মৃত মানুষকে নিয়ে হাসাহাসি করা উচিত না। এতে ওরা মাইকের কথা শোনে না, উল্টো আরও হাসাহাসি করে। তখন মাইক রাগ করে একজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে উঠে মাইককে মারতে তেড়ে আসলে এল নিজের পাওয়ার ইউজ করে তাকে থামিয়ে দেয়। এরপরে টেলিপ্যাথি পাওয়ার ইউজ করে তার মস্তিষ্ককে কন্ট্রোল করে তাকে দিয়ে প্যান্টে হিসু করিয়ে দেয় এবং প্রেস্টিজের দফারফা করে দেয়। তখন সবাই ওকে নিয়ে হাসাহাসি শুরু করে। এরপরে তারা নিজেদের কাজে চলে যায়। অন্যদিকে স্কুলে পুলিশ এসে ন্যান্সিকে বারবারার মিসিংয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কারণ বারবারা তো লাস্টবার বাড়ি থেকে ওদের সাথে পার্টি করার কথা বলেই বেরিয়েছিল। ন্যান্সি বারবারার জন্য খুবই আপসেট হয়েছিল। সে বাড়ি ফিরে জনাথনের গোপনে তোলা বারবারার লাস্ট ফটোগুলো দেখছিল। এই সময় সে খেয়াল করে বারবারার ফটোর ব্যাকগ্রাউন্ডে কিছু একটা দেখা যাচ্ছে। সে ভালো করে দেখে, কেমন যেন একটা জন্তুর ছায়ার মতো লাগছে। তাই সে সোজা জনাথনের কাছে চলে যায় এবং ফটোটা দেখিয়ে জিজ্ঞেস করে সে বারবারার আশেপাশে আর কিছু দেখেছিল কিনা। জনাথন জানায় সে বারবারাকে একাই দেখেছিল। ন্যান্সি বলে সে বারবারাকে খুঁজতে বাংলোতে গিয়েছিল, সেখানে তার অদ্ভুত ফিল হচ্ছিল এবং সে এক ঝলক কোনো মনস্টারকে দেখেছে। জনাথন যদিও মনস্টারটা দেখেনি, তবুও তার মনে হচ্ছে ন্যান্সি সত্যি বলছে। তাই সে ন্যান্সিকে নিয়ে নিজের ফটো প্রসেসিং ল্যাবে যায়। সেখানে গিয়ে সে ওই রাতের আরও কিছু ফটো প্রিন্ট করে এবং ফটোতে স্পষ্টভাবে মনস্টারটাকে দেখা যায়। এতে জনাথন শিওর হয়ে যায় তার মা দুদিন ধরে যা বলছে সব সত্যি। এই মনস্টারটা যদি বাস্তব হয়ে থাকে তাহলে উইল হয়তো সত্যি বেঁচে আছে, আর উইল বেঁচে থাকলে নিশ্চয়ই বারবারও বেঁচে আছে। এদিকে হপার আরও বিস্তারিতভাবে খোঁজখবর চালায় এবং গতরাতে উইলের পোস্টমর্টমের সাথে জড়িত থাকা একজনকে মারধর করে জানতে পারে। গতকাল হকিন্স ন্যাশনাল ল্যাব কর্তৃপক্ষের নির্দেশ ছিল কেউ যেন উইলের লাশের কাছে ভিড়তে না পারে। তারাই উইলের লাশের পোস্টমর্টেম করেছিল। এটা শুনে হপার আরও অবাক হয়ে যায়। লোকটাকে জিজ্ঞাসাবাদের সময়ে সে খেয়াল করে একটা গাড়ি থেকে তাদের ওপরে নজর রাখা হচ্ছে। সে গাড়িটার দিকে গান নিয়ে তেড়ে যেতেই ওরা গাড়িটা নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে মাইক বন্ধুদের নিয়ে রেডিও কমিউনিকেশন রুমে ঢোকে। তারা এলকে যন্ত্রের সামনে বসিয়ে উইলের সাথে কানেক্ট করতে বলে। এসব যন্ত্রপাতি দেখে এলের পুরনো কথা মনে পড়ে যায়। একবার ব্রেনার তাকে এক লোকের ফটো দেখিয়ে বলে তোমার পাওয়ার ইউজ করে এই লোকটা কোথায় কার সাথে কি কথাবার্তা বলছে সেটা আমাকে জানাও। এল নিজের পাওয়ার ইউজ করে সেই লোকটা পর্যন্ত পৌঁছে যায় এবং তার কথাগুলো স্পিকারে ব্রেনারকে শোনায়। আজ এল আবারও সেম কাজ করতে চলেছে। সে কিছুক্ষণের ভেতরে উইলকে ডিটেক্ট করে ফেলে, তবে সে উইলের সাথে সরাসরি কানেক্ট করতে পারে না, কারণ উইল তখন তার মায়ের সাথে কানেক্ট হবার চেষ্টা করছিল। তবে এল উইলের এই ডাইমেনশনের সাথে কানেকশন স্ট্রং করে দেয়। উইল ভয়ার্ত কণ্ঠে মাকে ডাকাডাকি করছিল, সেটা জয়েস সহজেই শুনতে পারছিল। তাই সেও অস্থির হয়ে উইলকে ডাকাডাকি করছিল। আর এই দুইজনের কথা মাইক, ডাস্টিন এবং লুকাসও শুনতে পারছিল। এতে এরাও প্রমাণ পেয়ে যায় উইল বেঁচে আছে। জয়েসের মনে হয় উইল ঠিক রুমের দেয়ালের ওপাশেই আছে। তাই সে দেয়ালের স্টিকার ছিঁড়ে ফেলতেই দেখে কনক্রিটের দেয়ালটা রাবার বা জেলির মতো হয়ে গেছে, আর দেয়ালের ওপারে উইলকে দেখা যাচ্ছে। মা ছেলে উভয়ই একে অপরকে দেখতে পাচ্ছিল, কিন্তু কেউই কারো কাছে পৌঁছাতে পারছিল না। এদিকে এল বেশিক্ষণ কানেকশন ধরে রাখতে পারে না। রেডিও কমিউনিকেশন যন্ত্রটা প্রেশার নিতে না পেরে সেটাতে আগুন ধরে যায়। এলও অনেক বেশি পাওয়ার ইউজ করায় অসুস্থ হয়ে পড়ে। জয়েস শেলের সাথে কানেকশন হারিয়ে খুবই অস্থির হয়ে যায়। তার মনে হচ্ছিল দেয়ালের পেছনেই উইল রয়েছে, তাই সে দেয়ালটা ভেঙে ফেলে। কিন্তু দেয়ালের ওপারে কিছুই ছিল না, কারণ এই দেয়াল তো কনক্রিটের দেয়াল না।
বরং বহুমাত্রিক ডাইমেনশনের অদৃশ্য দেয়াল। তো যাই হোক, এদিকে হপার সোজা মর্গে চলে যায় এবং উইলের লাশটা দেখতে চায়। গার্ড তাকে বাধা দিলে সে গার্ডকে মেরে ভেতরে ঢুকে যায়। এরপরে উইলের লাশটা বের করে দেখে এটা আসলে কোনো লাশই না, জাস্ট রাবার দিয়ে বানানো উইলের মতো একটা ডামি, যেটার ভেতরে শুধু তুলো ভরা আছে। আর এই কাজে যেহেতু হকিন্স ন্যাশনাল ল্যাবের নাম বেরিয়ে এসেছে, এতে হপার বুঝে যায় ওখানে নিশ্চয়ই কোনো গড়বড় চলছে। এই জন্য সে ব্যাপারটা খতিয়ে দেখতে কাউকে কিছু না বলে একটা কাটার নিয়ে হকিন্স ন্যাশনাল ল্যাবে চলে যায়। সে কাটার দিয়ে তারের বেড়া কেটে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই দুজন গার্ড তাকে ধরে ফেলে, তবে সে ওদেরকে মেরে এক্সেস কার্ড ছিনিয়ে নেয় এবং এক্সেস কার্ড দিয়ে মূল ল্যাবে ঢুকে পড়ে। সে ভেতরে গিয়ে উইলকে ডাকাডাকি করে খুঁজতে শুরু করে। এরপর সে উইলকে খুঁজতে একটা রুমে ঢুকে পড়ে। রুমের দেয়ালে সে কাগজে আঁকা একটা ড্রয়িং দেখতে পায়। ড্রয়িংয়ে একটা বাচ্চা এবং একজন বড় মানুষ দাঁড়িয়ে আছে। বাচ্চাটার মাথার ওপরে 11 লেখা এবং বড় মানুষটার মাথার ওপরে পাপা লেখা। 11 এবং পাপার পাশে একটা টেবিলে বিড়াল ছিল এবং ওপরে একটা লাইট ঝুলছিল। হপার এই ড্রয়িংয়ের মানে বুঝতে পারছিল না, তাই সে অন্যান্য রুমগুলোতেও খোঁজাখুঁজি শুরু করে। এভাবে সে এক পর্যায়ে বেসমেন্টের সিক্রেট চেম্বারে পৌঁছে যায়। এখানেই সেই দেয়ালের সাথে লাগানো শ্যাওলা বা শেকড়ের মতো জিনিসটা আছে। সে জিনিসটার ওপরে হাত দিয়ে দেখতেই যাচ্ছিল। হঠাৎ কেউ একজন তাকে পেছন থেকে অ্যাটাক করে এবং সে সেন্সলেস হয়ে যায়। এদিকে মাইক, ডাস্টিন এবং লুকাস চিন্তা করছিল উইল যদি বেঁচে থাকে তবে সে এখন কোথায় আছে। তারা চিন্তাভাবনা করে একটা হাইপোথিসিস দাঁড় করায়। উইল হয়তো কোনো অল্টারনেটিভ ডাইমেনশন বা আপসাইড ডাউনের দুনিয়ায় চলে গেছে। এল তাদের উইলের সাথে দেখা করানোর জন্য উইলের বাড়িতে নিয়ে গিয়েছিল। তার মানে উইল তার বাড়িতেই অন্য কোনো ডাইমেনশনে আটকা পড়েছে। তাদের ভ্যাল অফ শ্যাডোস কমিক্স বুকের কথা মনে পড়ে, তাই তারা কমিক্স বুকটা বের করে পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল আপসাইড ডাউন হলো আমাদের দুনিয়ার ডার্ক রিফ্লেকশন, মানে আপসাইড ডাউনের প্যারালাল জগতে ওদের হকিন্স শহরই আছে, তবে সেই জগৎটা নোংরা, পচা আর অদ্ভুত মনস্টারে ভর্তি। এই জগৎটা তাদের পাশেই আছে, কিন্তু তারা সেটা দেখতে পাবে না। কিন্তু প্যারালাল জগতে তো আর সহজে যাওয়া সম্ভব না, তাই কোনো না কোনোভাবে আপসাইড ডাউনের জগৎ এবং তাদের বাস্তব জগতের মাঝের যে পোর্টাল বা যাতায়াতের পথ সেটা খুলে গেছে। এই জন্য উইল সেখানে গিয়ে আটকা পড়েছে। এখন এরা যদি দুই জগতের মাঝের পোর্টালটা খুঁজে বের করতে পারে তাহলে ইজিলি ওই জগৎ থেকে উইলকে উদ্ধার করে আনতে পারবে। এই জন্য তারা ভাবতে থাকে কিভাবে আপসাইড ডাউন জগতে যাওয়া যায়। পরের দিন উইলের ফিউনারেল ছিল, তাই বন্ধুবান্ধব, আত্মীয়, টিচার, প্রতিবেশী সবাই ফিউনারেলে আসে। তারা সবাই না জেনে উইলের ফেক ডামিটাকে দাফন করে। ফিউনারেলের পরে মাইক, ডাস্টিন এবং লুকাস তাদের টিচারের সাথে দেখা করে। তারা জানতে চায় অল্টারনেটিভ ডাইমেনশনে কিভাবে যাওয়া যায়। টিচার তাদেরকে ছবি এঁকে থিওরিটিক্যালি বুঝিয়ে দেয় কিভাবে অন্য ডাইমেনশনে যাওয়া আসা করা যায়। তবে সহজভাবে বুঝতে চাইলে ধরেন আপনার হাতে একটা কাগজ আছে। মনে করেন কাগজের একটা পাশে আমাদের নর্মাল দুনিয়া আর অপর পাশে আপসাইড ডাউন দুনিয়া। তো আমাদের নর্মাল দুনিয়ায় আমরা সামনে, পেছনে, ডানে বায়ে যেভাবে ইচ্ছা চলাফেরা করতে পারি, কিন্তু কোনোভাবেই কাগজের অপর পাশে আমরা যেতে পারবো না। অপর পাশে যেতে হলে কি করতে হবে? এই কাগজের মাঝে একটা ছিদ্র করতে হবে, মানে একটা পথ তৈরি করতে হবে। তাহলে আমরা কাগজের অন্য পাশে পৌঁছে যেতে পারবো। কিন্তু সেক্ষেত্রে প্রচুর এনার্জি জেনারেট করা লাগবে, যেটা থিওরিটিক্যালি মানুষের পক্ষে সম্ভব না। তবে বাই এনি চান্স কেউ যদি প্রচুর এনার্জি জেনারেট করে এই দুই জগতের মাঝের পোর্টাল খুলে ফেলে, সেক্ষেত্রে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ফলে সময় এবং স্পেসের স্বাভাবিক অবস্থা ভেঙে চুরে যাবে। টিচারের কথায় ওরা একটু আশাহত হয়, তবে হাল ছাড়ে না। এদিকে হপার ঘুম ভেঙে দেখে সে নিজের বাড়িতে পড়ে আছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঘাড় চেক করে সুই ফোটানোর দাগ দেখতে পায়। তার সন্দেহ হয় তার ওপরে নজরদারি হচ্ছে, তাই সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে একটা সিক্রেট স্পিকার খুঁজে পায়। অন্যদিকে ব্রেনারের টেকনিক্যাল টিম গতরাতে এলের রেডিও কমিউনিকেশন যন্ত্রের মাধ্যমে আপসাইড ডাউন ডাইমেনশনে যোগাযোগের ব্যাপারটা ধরে ফেলে। তারা এটাও ট্র্যাক করে ফেলে স্কুল থেকে এল এই কমিউনিকেশনটা করেছিল। তাই ব্রেনারের লোক স্কুলে গিয়ে রেডিও সিস্টেমটা চেক করে এসে ব্রেনারকে আপডেট জানায়। ততক্ষণে উইলের ফিউনারেল শেষ করে সবাই বাড়ি ফিরে যায়। মাইক বন্ধুদের নিয়ে বাড়িতে এসে আবারও আলোচনা করে কিভাবে আপসাইড ডাউনে যাওয়া যায়। তারা এলকে জিজ্ঞেস করে সে ওই দুনিয়ার রাস্তা চেনে কিনা, তবে এল বলে সে জানে না। এতে ওরা বিরক্ত হয়। এল যদি পোর্টালের ব্যাপারে না জানে
তাহলে ওই জগতের ব্যাপারে এবং ওই জগতে মনস্টার আছে সেটার ব্যাপারে কিভাবে জানলো? হঠাৎ ডাস্টিনের মাথায় একটা বুদ্ধি আসে। সে কয়েকটা কম্পাস এক জায়গায় করে বলে, কম্পাসের ন্যাচারাল রুলস হলো এটার কাঁটা সবসময় উত্তর দিকে মুখ করে থাকে, কিন্তু চুম্বকের মাধ্যমে কম্পাসের কাঁটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। তো তাদের টিচারের ভাষ্যমতে দুই জগতের পোর্টাল খুলে গেলে প্রচুর ইলেকট্রনিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবার কথা। তাই তারা যদি কম্পাস নিয়ে জায়গাটা খুঁজতে বের হয় তাহলে পোর্টালের আশেপাশে গেলে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের কারণে কম্পাসের কাঁটা উল্টো দিকে চলে যাবে। তখন তারা কম্পাসের কাঁটা ফলো করে পোর্টাল পর্যন্ত পৌঁছে যাবে। ডাস্টিনের আইডিয়াটা সবারই পছন্দ হয়, তবে এল কোনো আতঙ্কের কথা ভেবে বেশ ঘাবড়ে যায়। তার মনে হচ্ছিল এমনটা করলে এরাও বিপদে পড়বে। তো যাই হোক, উইলের ফিউনারেলে তার বাবা লনিও এসেছিল। জয়েস ভাবে হয়তো ছেলের মৃত্যুর শোকে সে জয়েসকে মানসিক সান্ত্বনা দিতে এসেছে, কিন্তু একটু পরে জানতে পারে সে আসলে ইন্স্যুরেন্সের টাকা বাগানোর জন্য এখানে এসেছে। এটা জানতে পেরে জয়েস লনিকে বাড়ি থেকে বের করে দেয়। লনিকে বের করে দেবার পরে জয়েস আপসেট হয়ে বসেছিল। তখন তার কাছে হপার আসে। হপার অস্থির হয়ে জয়েসকে জানায় উইল মরেনি। সে মর্গে গিয়ে উইলের লাশ চেক করেছে। ওটা উইলের লাশ ছিল না, ওটা ফেক ডামি ছিল। তাই হপার জয়েসকে সমর্থন দিয়ে বলে, আমি জানি না এর পেছনে সরকারি কোনো সংস্থা জড়িয়ে আছে কিনা, তবে আমি এটা শিওর হয়ে গিয়েছি তুমি ঠিকই বলেছিলে। এদিকে মাইক, ডাস্টিন, লুকাস এবং এল উইলকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কম্পাস ফলো করে তারা বারবার একই জায়গায় ফিরে আসছিল। এতে লুকাস সন্দেহ করে বলে হয়তো এল তাদের সাথে কোনো ট্রিক্স করছে। সে ট্রিক্স খাটিয়ে কম্পাসের কাঁটাকে এলোমেলো করে তাদের কনফিউজ করছে। তবে মাইক এই ব্যাপারটা সমর্থন করে না। লুকাস চিল্লিয়ে এলকে তাচ্ছিল্য করে বলে সে থাকার জায়গা এবং খাবারের জন্য তাদেরকে নিয়ে খেলা করছে, এসব ওর ভেগ। মাইক লুকাসের কথার বিরোধিতা করলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন এল পাওয়ার দিয়ে লুকাসকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ফলে কিছুক্ষণের জন্য লুকাস সেন্সলেস হয়ে যায় আর এল সেখান থেকে চলে যায়। আসলে এল জানে ওই পোর্টালটা কতটা রিস্কি, কারণ সে আগেও ওই পোর্টাল ইউজ করেছে। এল যখন ব্রেনারের কথা মতো একজনের ওপরে নিজের পাওয়ারের মাধ্যমে নজরদারি করে সফল হয়, তখন ব্রেনার তাকে আরও একটা টাস্ক দেয়। এবার সে এলকে আরেকজনের ফটো দেখায়। এই লোকটা এখান থেকে অনেক দূরে আছে। লোকটার কাছে পৌঁছাতে হলে এলকে অনেক বেশি এনার্জি খরচ করতে হবে। তাই সে এলকে পানির ট্যাঙ্কের ভেতরে নামানোর ট্রিক্স খাটায়। এটাও তাদের এক্সপেরিমেন্টের অংশ ছিল। তো এল ব্রেনারের কথা মতো সুইমিং স্যুট এবং হেলমেট পরে পানির ট্যাঙ্কের ভেতরে নামে। এরপর সে নিজের পাওয়ার ইউজ করে মানসিকভাবে সেই লোকটার কাছে পৌঁছে যায়। প্রথমে সব স্বাভাবিক থাকলেও সে হঠাৎ ওই মনস্টারটাকে দেখতে পায়, আর তখনই কিছু একটা দুর্ঘটনা ঘটে যায় যার ট্রমা এল এখনও কাটিয়ে উঠতে পারেনি। এই জন্য সে চাইছিল না মাইকেরা ওই পোর্টালটা খুঁজে পাক। অন্যদিকে জনাথন এবং ন্যান্সি দুজনে মিলে উইল এবং বারবারাকে খুঁজে বের করার প্ল্যান করে। এই জন্য দুজনে মিলে রাতে জঙ্গলে যায়। তারা মনস্টারের ব্যাপারে যেহেতু জানতো, তাই সেটাকে প্রতিহত করার সরঞ্জামও নিয়ে গিয়েছিল। তারা জঙ্গলে কিছু একটা আওয়াজ পেয়ে সেটাকে দেখতে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে একটা আহত হরিণ গঙ্গাচ্ছে। জনাথন হরিণটার দিকে গান পয়েন্ট করে। সে হরিণটাকে মেরে ফেলে সেটাকে কষ্ট থেকে মুক্তি দিতে চাইছিল, কিন্তু হঠাৎ মুহূর্তের ভেতরে মনস্টার এসে হরিণটাকে তুলে নিয়ে যায়। ঘটনার আকস্মিকতা কাটিয়ে তারা রক্তের দাগ ফলো করে এগোতে থাকে। হাঁটতে হাঁটতে ন্যান্সি একটা গাছের সামনে চলে আসে। এই গাছের গুড়ি বা কোটরে গর্ত ছিল, গর্তের ভেতরেও রক্ত পড়েছিল। তাই সে কৌতূহলবশত গাছের গর্তে মাথা ঢুকিয়ে দেয়। কিন্তু সে জানতো না এই গাছের কোটরটা আসলে আপসাইড ডাউনে যাওয়া আসার একটা পোর্টাল। সে গাছের কোটরের ভেতর দিয়ে সোজা আপসাইড ডাউনে পৌঁছে যায়। তখন সে দেখে একটু দূরেই মনস্টারটা হরিণটাকে খাচ্ছে। মনস্টারকে দেখে ন্যান্সি ঘাবড়ে যায়। সে খুব সাবধানে পেছনে হাঁটছিল, কিন্তু একটা ডালে পা পড়ায় সেটা মট করে ভেঙে যায়। ফলে মনস্টার তাকে দেখে ফেলে। এদিকে জনাথন জায়গাটাতে এসে আর ন্যান্সিকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে যায়। জনাথন ন্যান্সিকে ক্রমাগত ডাকতে থাকে। তারা যেহেতু পোর্টালের কাছেই ছিল, তাই একে অপরের ডাক শুনতে পাচ্ছিল, কিন্তু একই জায়গাতে থেকেও কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। এক পর্যায়ে জনাথন গাছের কোটরের গর্তটা দেখতে পেয়ে সেটার ভেতরে টর্চ লাইট মারে। আপসাইড ডাউনে থাকা ন্যান্সি এই আলো দেখতে পায়। সে তখন মনস্টারের থেকে বাঁচতে গাছের আড়ালে লুকিয়েছিল। সুযোগ বুঝে সে দ্রুত গাছের কোটরে এসে হাত বাড়িয়ে দেয়। অপর প্রান্তে থাকা জনাথন ন্যান্সিকে টেনে আসল দুনিয়া নিয়ে আসে। ফলে সে এবারের মতো প্রাণে বেঁচে যায়। জনাথন ন্যান্সিকে নিয়ে ন্যান্সির বাড়িতে চলে আসে। ন্যান্সি খুব ঘাবড়ে ছিল, তাই জনাথন তার পাশে বসে সাহস দিচ্ছিল।
এই সময় আবার ন্যান্সির বয়ফ্রেন্ড স্টিভ জানালা দিয়ে ন্যান্সির ঘরে ঢোকার চেষ্টা করছিল। তখন সে দুজনকে একসাথে বসে থাকতে দেখে সন্দেহ করে এদের মধ্যে রিলেশন চলছে। এদিকে হপার জয়েসকে জানায় সে ল্যাবের ভেতরে গিয়ে দেয়ালে একটা ড্রয়িং দেখেছে। সেখানে লাঠির মতো করে মানুষ আঁকা আছে। দেখে মনে হচ্ছিল এটা কোনো বাচ্চার কাঁচা হাতে আঁকা, তাই হতে পারে উইলকে ওখানে বন্দি করে রাখা হয়েছিল, সেই ড্রয়িংটা এঁকেছে। তবে জয়েস উইলের পুরনো ড্রয়িং দেখিয়ে বলে উইলের আঁকার হাত অনেক ভালো, ওটা যদি কাঁচা হাতের ড্রয়িং হয় তবে ওটা অন্য কেউ এঁকেছে। কথাটা শুনে হপারের খেয়াল হয় যেদিন রেস্টুরেন্টের মালিক খুন হয় সেদিন এক লোক ছোট চুলের একটা মেয়েকে দেখেছিল, তাই সে ধারণা করে হয়তো ওই মেয়েটাই ল্যাব থেকে পালিয়ে এসেছে। হপার হকিংস ন্যাশনাল ল্যাবের ব্যাপারে ঘাটাঘাটি করার সময়ে টেরি নামের এক মহিলার কানেকশন দেখেছিল। টেরির সন্তানও উইলের মতো হারিয়ে গিয়েছিল। সন্তান হারানোর জন্য সে ব্রেনার এবং সরকারের নামে কেসও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত টেরির কেসটা টিকেনি। হপার দ্রুত টেরির অ্যাড্রেস জোগাড় করে এবং বিস্তারিত জানার জন্য জয়েসকে নিয়ে টেরির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা টেরির বাড়িতে গিয়ে জানতে পারে টেরি গত 5 বছর ধরে প্যারালাইজড হয়ে আছে, সে কথাও বলতে পারে না। তবে টেরির বোনের কাছ থেকে অনেক কিছুই জানা যায়। কয়েক বছর আগে সিআইএর অর্থায়নে হকিংস ন্যাশনাল ল্যাবে মানুষের উপরে গবেষণা করা হচ্ছিল। তারা মূলত সেখানে বায়োওয়েপন টাইপের কিছু বানাতে চাইছিল। তারা মানুষের স্পেশাল পাওয়ার ইউজ করে শত্রুদের ধ্বংস করতে চাইছিল। এই জন্যই মূলত তারা মানুষের উপরে গবেষণা করছিল। যারা নিজেদের উপরে এক্সপেরিমেন্ট করার জন্য সেখানে যেত তাদেরকে প্রচুর টাকা দেওয়া হতো। টেরি ওই সময় ড্রাগ অ্যাডিক্টেড ছিল, তাই সে টাকার জন্য এক্সপেরিমেন্টের নাম দেয়। ওখানে এক্সপেরিমেন্টের জন্য মানুষকে আইসোলেশন ট্যাঙ্কে নামিয়ে দেওয়া হতো। আইসোলেশন ট্যাঙ্ক অনেকটা আমাদের বাড়ির ট্যাঙ্কের মতোই দেখতে। পানিতে লবণ মেশানো হতো যাতে সাবজেক্টরা ভেসে থাকতে পারে। তাদের মাথায় স্পেশাল হেলমেট পরিয়ে তাদের মেন্টাল এক্সপেরিমেন্ট করানো হতো। তো সে সময় টেরি প্রেগনেন্ট ছিল, কিন্তু প্রেগনেন্সির 9ম মাসে এসে টেরিকে জানানো হয় তার বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে। যদিও টেরি কথাটা মানতে চাইতো না, সে অভিযোগ করত ওরা তার বাচ্চাটাকে চুরি করে নিয়েছে। টেরি বেশ কিছু অদ্ভুত কথাবার্তাও বলতো, যেমন ওর বাচ্চার মাঝে নাকি টেলিপ্যাথি টেলিকাইনেসিস পাওয়ার আছে, এই জন্য ওরা তার বাচ্চাটাকে চুরি করে নিয়েছে। কিন্তু যেহেতু টেরির কথার বাস্তবসম্মত কোনো প্রমাণ ছিল না, তাই তার কথা কেউই বিশ্বাস করেনি। তো টেরির বোনের সাথে কথাবার্তা শেষ করে হপার আর জয়েস বের হচ্ছিল। তখন হপারের কাছে তার কলিগের ফোন আসে এবং জানায় তারা জনাথনকে মারপিটের কেসে অ্যারেস্ট করেছে। হপার যেন জয়েসকে নিয়ে থানায় চলে আসে। আসলে জনাথন আর ন্যান্সি মনস্টার শিকারের জন্য জিনিসপত্র কিনে গাড়িতে লোড করছিল। এই সময় কেউ কেউ পাশ দিয়ে যাবার সময়ে ন্যান্সিকে খোঁচা মেরে কথা বলছিল। ন্যান্সি অবাক হয়ে সাইডে গিয়ে দেখে স্টিভ বিভিন্ন জায়গায় ন্যান্সির চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা লিখে রেখেছে। এটা দেখে ন্যান্সি রেগে যায় আর স্টিভের কাছে গিয়ে তাকে চড় মেরে দেয়। এই সময় জনাথনও চলে এলে স্টিভ জনাথনকে ফ্যামিলি নিয়ে আজে বাজে কথাবার্তা বলতে শুরু করে। তখন জনাথন কন্ট্রোল হারিয়ে ফেলে এবং স্টিভকে মারতে শুরু করে। ততক্ষণে সেখানে পুলিশ চলে আসলে সবাই পালিয়ে যায়। তবে পুলিশ জনাথনকে ধরে ফেলে। যদিও ন্যান্সি জনাথনকে একা ফেলে যায় না, সেও জনাথনের সাথে থানায় এসে বসে আছে আর যতটুকু সম্ভব জনাথনকে সাপোর্ট দিচ্ছে। এদিকে এল জঙ্গলের ভেতরে একা ঘুমিয়েছিল। সকালে তার ঘুম ভাঙলে তার খুব খিদে লাগে, তাই সে সোজা একটা সুপার শপে চলে যায় এবং কয়েকটা খাবারের প্যাকেট তুলে নেয়। ম্যানেজার তাকে আটকানোর চেষ্টা করলে সে নিজের পাওয়ার দিয়ে ওদেরকে শপের ভেতরে আটকে বাইরে চলে আসে। এই সময় মাইক এবং ডাস্টিন এলকে খুঁজে বেড়াচ্ছিল। সুপার শপের সামনে হট্টগোল দেখে তারা বুঝে যায় এল কিছু একটা ঝামেলা করেছে, তাই তারা আশেপাশে এলকে খুঁজতে শুরু করে। যদিও লুকাস তাদের সাথে আসেনি, কারণ সে এলের ওপরে রেগে আছে। এল দলে থাকলে সে এই দলে থাকবে না, তাই লুকাস একাই উইলকে খুঁজে বেড়াচ্ছে। যদিও উইলকে খুঁজতে গিয়ে লুকাস বুঝতে পারে গতদিনে যা ঘটেছিল তার জন্য এল দায়ী ছিল না, কারণ লুকাসও কম্পাস ফলো করে উইলকে খুঁজতে গিয়ে বারবার একই জায়গায় ফিরে আসছিল, যার একটাই অর্থ এখানে পুরো জায়গাতেই ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, তাই কম্পাস ঠিক মতো কাজ করছে না। এই জন্য লুকাস একটা গাছের ওপরে উঠে দূরবীনে চোখ রাখে। সে দূরবীন দিয়ে ল্যাবের ওপরে নজর রাখছিল, ফলে তাদের গতিবিধিও বুঝতে পারছিল। এদিকে মাইক আর ডাস্টিন এলকে খুঁজতে গিয়ে তাদের ক্লাসের বদমাশ দুটো ছেলের সামনে পড়ে যায়।
এদের একজনকেই সেদিন এল প্যান্টে প্রসাব করিয়ে দিয়েছিল, তাই ওরা মাইক আর ডাস্টিনকে একা পেয়ে তাড়া করে। এক পর্যায়ে তারা এদের ধরে ফেলে। তারা ডাস্টিনের গলায় ছুরি ধরে বলে মাইক যদি ওপর থেকে লেকের ভেতরে ঝাঁপ দেয় তবেই ডাস্টিনকে ছেড়ে দেবে, না হলে ওরা ডাস্টিনকে মেরে ফেলবে। বন্ধুকে বাঁচাতে মাইক লেকের ভেতরে ঝাঁপ দেয়। ওরা ভেবেছিল মাইকও উইলের মতো মারা যাবে, কিন্তু এগিয়ে গিয়ে দেখে অর্ধেক পথ পড়ে মাইক ভেসে আছে। এরপরে মাইক উড়ে এসে মাটির ওপরে পড়ে যায়। তখন তারা খেয়াল করে পেছন থেকে এল হেঁটে আসছে। এল নিজের পাওয়ার দিয়ে বদমাস ছেলে দুটোর হাত ভেঙে দেয়, তবে পাওয়ারের ইউজ করায় এল নাকি ব্লিডিং হয়ে দুর্বল হয়ে পড়ে। এল মাইক এবং ডাস্টিনকে সরি বলে জানায় আপসাইড ডাউনের পোর্টাল সেই খুলেছে। আসলে ব্রেনার যেদিন এলকে আইসোলেশন ট্যাঙ্কের ভেতরে নামিয়ে দিয়েছিল সেদিন নজরদারি করতে গিয়ে কোনোভাবে সে আপসাইড ডাউনের জগতে ঢুকে পড়েছিল। হয়তো এলের ভেতরে সেই পাওয়ার ছিল যার মাধ্যমে সে পোর্টাল ছাড়াই ওই দুনিয়ায় পৌঁছে গিয়েছিল। তো সেখানে সে ওই মনস্টারকে দেখতে পায়। সে প্রথমে বুঝতে না পেরে মনস্টারকে টাচ করার চেষ্টা করে, কিন্তু মনস্টারের চেহারা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। সে আতঙ্কে ভয়ে এত জোরে চিৎকার করে দেয় যে তার পাওয়ারের মিসইউজ হয়ে যায় এবং ল্যাবে থাকা পোর্টালটা ভেঙে যায়। মানে আমরা এতদিন যে দেয়ালে স্যাঁতসেঁতে শ্যাওলার মতো জিনিস দেখতাম, এটা মূলত আপসাইড ডাউনে যাওয়া আসার পোর্টাল ছিল। ল্যাবের লোকেরা এতদিন সেই পোর্টাল লুকিয়ে রেখেছিল, তবে এলের কারণে সেই পোর্টালটা ভেঙে গেছে, যার কারণে এখন মনস্টারটা এই দুনিয়ার মাঝেই যাতায়াত করতে পারছে। এই জন্য মনস্টার এই দুনিয়া থেকে মানুষ এবং পশু আপসাইড ডাউনে নিয়ে যেতে সক্ষম হচ্ছে। তো মাইক আর ডাস্টিন এলকে এই কারণে দোষারোপ করে না, বরং তাকে স্বাভাবিক করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। তবে ওদের ওপরে ব্রেনারের লোকেরা নজর রাখছিল। ওরা ব্রেনারকে এদের আপডেট জানিয়ে দেয়। ফলে ব্রেনার অস্ত্র এবং ট্রেনিংপ্রাপ্ত কমান্ডোদের নিয়ে এলকে ধরতে বেরিয়ে পড়ে। লুকাস এতক্ষণ গাছের ওপরে বসে দূরবীনে সব দেখছিল। সে ওই পথ দিয়ে মাইকদেরকেও যেতে দেখে, আর এর পরপরই ল্যাবের লোকদের বের হতে দেখে সে বুঝে যায় তার বন্ধুরা বিপদে পড়তে চলেছে। তাই লুকাস রেডিও কমিউনিকেশন যন্ত্রের মাধ্যমে মাইককে ফোন করে জানিয়ে দেয় খারাপ লোকেরা এলের ব্যাপারে জেনে গেছে। এখন ওরা এলকে ধরতে মাইকের বাড়ির দিকে যাচ্ছে। কথাটা শোনা মাত্রই তারা জানালা দিয়ে বাইরে তাকায় এবং একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। বিপদ বুঝতে পেরে তারা পেছনের দরজা দিয়ে সাইকেলে করে পালিয়ে যায়। তবে ততক্ষণে ব্রেনার সেখানে চলে এসেছিল। সে ওদেরকে পালাতে দেখে ফেলে, তাই সেও ফোর্স নিয়ে ওদেরকে ধাওয়া করে। কিন্তু সাইকেল কি আর গাড়ির সাথে পাল্লা দিয়ে পারে? ওরা সহজেই গাড়ি নিয়ে মাইকদের কাছাকাছি চলে আসে। আবার সামনে থেকেও একটা গাড়ি তাদের দিকে তেড়ে আসে। তখন এল পাওয়ার ইউজ করে সামনের গাড়িটাকে নিজেদের মাথার ওপর দিয়ে উড়িয়ে পেছনে ব্রেনারদের গাড়ির সামনে ফেলে দেয়। এতে রাস্তা ব্লক হয়ে যাওয়ায় তারা আর এগোতে পারে না। ফলে মাইক, ডাস্টিন এবং এল পালিয়ে যেতে সক্ষম হয়। একটু পরে লুকাস এসে তাদের সাথে জয়েন করে। এলের সাথে খারাপ ব্যবহার করায় লুকাস তাকে সরি বলে, এলও তাকে সরি বলে। আবার লুকাস এবং মাইকও একে অপরকে সরি বলে সব ঝামেলা মিটমাট করে ফেলে। বন্ধুত্বের এই এক ক্ষমতা, সরি বলে যে কোনো ঝামেলা মিটিয়ে ফেলা যায়। তো যাই হোক, এদিকে ব্রেনার ফোর্স নিয়ে মাইকের বাড়িতে চলে যায়। সে ফোর্স দিয়ে মাইকের বাড়ি তন্ন করে সার্চ করে। এরপরে মাইকের বাবা মাকে 11 মানে এলের ফটো দেখিয়ে বলে এই মেয়েটা তাদের বাড়িতে কয়েকদিন ধরে আত্মগোপনে আছে। মাইকের মা এবং বাবা এই ব্যাপারে কিছুই জানতো না, তাই তারা কিছুই বলতে পারে না। ব্রেনার তাদের টেনশনে ফেলার জন্য বলে এল খুবই সাংঘাতিক, ও মাইকের ক্ষতি করবে, তাই তারা যেন বলে দেয় মাইককে কোথায় গেলে পাওয়া যেতে পারে। এই সময় মাইক বন্ধুদের নিয়ে একটা পরিত্যক্ত গাড়ির ভাগারে বসে হকিন্স ন্যাশনাল ল্যাবের ব্যাপারে আলোচনা করছিল। এ সময় তারা খেয়াল করে একটা হেলিকপ্টার উড়ে আসছে, তাই ওরা দ্রুত একটা ভাঙা বাসের ভেতরে লুকিয়ে পড়ে যাতে হেলিকপ্টার থেকে ওদেরকে দেখা না যায়। এদিকে হপার জয়েসকে নিয়ে থানায় গিয়ে জনাথনের মারামারির ব্যাপারে বিস্তারিত জানতে পারে। মারামারি ব্যাপারটা বাদ দিয়ে জনাথন তাদেরকে মনস্টারের ঘটনাটা বলে। এরই মধ্যে আবার থানায় একজন অভিভাবক সেই দুটো বদমাশ বাচ্চা মানে এল যাদের হাত ভেঙে দিয়েছিল তাদেরকে নিয়ে রিপোর্ট করতে আসে। তারা তো এলের নাম জানতো না, তাই তার শারীরিক বিবরণ দেয়। এতেই হপার বুঝে যায় এরা কার কথা বলছে। পাশাপাশি এরা এলের সুপারন্যাচারাল পাওয়ারের ব্যাপারেও বলে। তখন পুলিশ জানতে চায় এল একা ছিল নাকি সাথে কেউ ছিল। তখন ওরা মাইক, ডাস্টিন এবং লুকাসের নামগুলো বলে দেয়।
হপার ধারণা করে ওরাও বিপদে পড়তে পারে, তাই সে জনাথনকে মুক্ত করে দিয়ে তাদের নিয়ে বাইরে আসে। হপার দূরবীনে মাইকের বাড়ির দিকে ফোকাস করে এবং ল্যাবের লোকদের বের হতে দেখতে পায়। এতে সে বুঝে যায় মাইক এবং তার বন্ধুরা বাড়িতে নেই, আর ল্যাবের লোকেরা যেহেতু এতে ইনভলভ আছে তাই হপার অনুধাবন করতে পারছিল বাচ্চাগুলো কতটা বিপদের মধ্যে আছে। সে ওদের সাথে যোগাযোগের উপায় ভাবছিল। তখন জনাথন জানায় ওদের সাথে যোগাযোগের একটা উপায় আছে। এই বলে সে সবাইকে বাড়িতে নিয়ে যায়। তার বাড়িতে উইলের রেডিও কমিউনিকেশন যন্ত্রটা ছিল, সেটার ফ্রিকোয়েন্সি সে মাইকের যন্ত্রের সাথে কানেক্ট করে। প্রথমে ন্যান্সি মাইকের সাথে কথা বলে, তবে ওরা শিওর হতে পারছিল না আসলে ন্যান্সি কথা বলছে কিনা। তাদের সন্দেহ হচ্ছিল হয়তো ব্রেনারের লোকেরা ন্যান্সিকে কিডন্যাপ করে ওদেরকে ট্রেস করার চেষ্টা করছে। তাই এবার হপার ওদের সাথে কথা বলে এবং ভরসা দিয়ে বলে সে ওদেরকে উদ্ধার করবে। তখন আশ্বস্ত হয়ে মাইক তাকে নিজের লোকেশন জানিয়ে দেয়। কিছুক্ষণ পরে ব্রেনারের কয়েকজন লোক সেখানে চলে আসে। তারা মাইকদের ধরেও ফেলে, তবে ঠিক সময়ে হপার এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। তারপরে তাদেরকে সেফ জায়গায় নিয়ে যায়। মাইক সবাইকে আপসাইড ডাউন জগতের ব্যাপারে বিস্তারিতভাবে জানায়। সেখানে কিভাবে যাওয়া সম্ভব এসব বিস্তারিতভাবে বলে। জয়েস এলকে জিজ্ঞেস করে সে উইলের সাথে যোগাযোগ করতে পারবে কিনা, কারণ উইলের এক্সাক্ট লোকেশন জানলে তবেই তাকে উদ্ধার করা সম্ভব হবে। এল এবার তার টেলিপ্যাথি পাওয়ার ইউজ করে উইলকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তাকে পায় না। হতাশ হয়ে এল ওয়াশরুমে চোখ মুখে পানি ছিটাতে যায়। তখন তার খেয়াল হয় ব্রেনার তাকে ট্যাঙ্কের পানির ভেতরে রেখে নজরদারি করাতো। তার মানে পানিতে নামলে তার পাওয়ার অনেক বেড়ে যাবে। কিন্তু ওই ট্যাঙ্কে তো নর্মাল পানি থাকতো না, পানির বিশেষ সলিউশন থাকতো। তাই ট্যাঙ্কের মতো পানি তৈরি করতে হলে সেসব উপাদানগুলো জানা জরুরি। এক্ষেত্রে তারা স্কুলের সায়েন্স টিচারের হেল্প নেয়। ডাস্টিন টিচারকে ফোন করে জিজ্ঞেস করে তিনি সেন্সরি ডিপ্রাইভেশন ট্যাঙ্ক সম্পর্কে জানেন কিনা। টিচার অবাক হয়ে জিজ্ঞেস করে এই ধরনের ট্যাঙ্কের ব্যাপারে সে কেন জানতে চাইছে। ডাস্টিন কৌশলে বলে ছুটির দিনে তারা এক্সপেরিমেন্ট করতে চায়। টিচার ওদের আগ্রহ দেখে সেন্সরি ডিপ্রাইভেশন ট্যাঙ্ক বানাতে যা যা উপকরণ লাগে সব বলে দেয়। তখন তারা কয়েক ঘন্টার ভেতরে ট্যাঙ্কটা বানিয়ে ফেলে। জয়েস এলকে সাহস এবং ভরসা দিয়ে বলে এলের কোনো ভয় নেই, সবাই তার পাশে থাকবে। তো এরপরে এল ট্যাঙ্কে নেমে শুয়ে পড়ে এবং কয়েক মুহূর্তের ভেতরেই আপসাইড ডাউনে পৌঁছে যায়। সে প্রথমে বারবারাকে দেখতে পায়। বারবারা অলরেডি মনস্টারের শিকার হয়ে গিয়েছিল। বারবারা বিভৎস লাশটা পোর্টালের শ্যাওলার মাঝে পড়েছিল এবং বিভিন্ন কুৎসিত পোকামাকড় কিলবিল করছিল। এটা দেখে এল আতঙ্কে চিৎকার করতে শুরু করে। তবে পাশে থেকে সবাই তাকে আমির খান স্টাইলে অল ইজ ওয়েল বলে শান্ত করার চেষ্টা করলে সে সাহস ফিরে পায়। সে একটা ছোট কুটিরে ঢোকে এবং সেখানেই উইলকে পেয়ে যায়। এই কুটিরটা উইলের বাড়ির পেছনেই। উইল এটার নাম দিয়েছিল ক্যাসেল বায়ার্স। সে নিজের একান্ত সময়গুলো সেখানে কাটাতো। আপসাইড ডাউনে এসেও সে এই ক্যাসেল বায়ার্সেই লুকিয়ে আছে। উইলকে মনস্টারটা খুঁজে পায়নি বলে সে এখনো বেঁচে আছে, এটাই আনন্দের ব্যাপার। এল তাকে ডেকে তোলার চেষ্টা করে এবং ভরসা দিয়ে বলে শীঘ্রই ওর মা এসে ওকে উদ্ধার করবে। কিন্তু হঠাৎই কেমন ধোয়ার মতো জিনিস এসে উইলের ওপরে পড়ে এবং সে ভ্যানিশ হয়ে যায়। এলও আতকে উঠে আপসাইড ডাউন থেকে ফিরে আসে। তারপরে হপার আর জয়েস উইলকে উদ্ধারের জন্য বেরিয়ে পড়ে। যদিও তারা সাথে আর কাউকে নেয় না, তারা সোজা হকিন্স ন্যাশনাল ল্যাবে চলে যায়, কারণ সেখানেই আপসাইড ডাউনে যাবার পোর্টাল আছে। কিন্তু সেখানে ব্রেনারের লোকেরা সজাগ হয়েছিল, তাই দুজনই ওদের হাতে ধরা পড়ে যায়। এদিকে উইল নিজের ক্যাসেল বায়ার্স কুটিরে বিমর্ষ হয়ে শুয়েছিল। তখন সে কুটিরের সামনে মনস্টারটাকে হাঁটতে দেখতে পায়। হঠাৎ মনস্টারটা কুটিরে হামলা করে এবং সব অন্ধকার হয়ে যায়। অন্যদিকে জয়েস এবং হপারকে বন্দি করে রাখা হয়। ব্রেনার জয়েসকে বলে উইলকে একটা মনস্টার ধরে নিয়ে গেছে। এই মনস্টারটা এখন পর্যন্ত 6 জনকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে, তবে শুধুমাত্র উইলই কোনোভাবে বেঁচে আছে। তাই ব্রেনার জয়েসের কাছে জানতে চায় সে কিভাবে আপসাইড ডাউনে উইলের সাথে যোগাযোগ করত। সে উইলকে উদ্ধারের জন্য জয়েসকে হেল্প করার প্রলোভন দেখায়, তবে জয়েস বলে সে জানে ব্রেনার কতটা খারাপ লোক, তাই সে ব্রেনারের ফাঁদে কোনোভাবেই পা দেবে না। এদিকে হপারকে আরেকটা রুমে বন্দি করে রাখা হয়েছিল। তাকে আরেকটা টিম জিজ্ঞাসাবাদ করছিল সে তাদের ব্যাপারে কতটা জানে। হপার বলে তোমরা বাচ্চাদের ধরে এনে এক্সপেরিমেন্ট করো, আবার তোমরা খুনও করো। কিছুদিন আগে রেস্টুরেন্ট মালিককে তোমরাই খুন করেছ। তোমরা উইলের ফেক মৃত্যুর কাহিনী বানিয়েছ। হপার তাদের ব্যাপারে অনেক কিছু জেনে গেছে দেখে
ওরা হপারকে টর্চার করে, তবে হপার ওদেরকে অফার দেয় ওরা তাকে এবং জয়েসকে ছেড়ে দেবে। সে এবং জয়েস উইলকে খুঁজতে যাবে। ছেড়ে দেবার বিনিময়ে ওরা বাইরে কারো কাছে হকিন্স ল্যাবের ব্যাপারে মুখ খুলবে না। এটা শুনে ওরা ব্রেনারকে ডাকে এবং ব্রেনার পার্সোনালি হপারের সাথে কথা বলতে আসে। ব্রেনার হপারের কাছে 11 কোথায় জানতে চায়। হপার ব্রেনারের সাথে একটা ডিল করে, সে 11কে ব্রেনারের হাতে তুলে দেবে। বিনিময়ে ব্রেনার তাদের সবাইকে ছেড়ে দেবে এবং বাকি বাচ্চাগুলোকে আর বিরক্ত করবে না। এল ব্রেনারের কাছে যে কোনো ডিলের চেয়েও মূল্যবান ছিল, তাই সে হপারের শর্ত মেনে নেয়। এরপরে হপার আর জয়েসকে আপসাইড ডাউন জগতে পাঠানোর ব্যবস্থা করে, যাতে ওরা উইলকে উদ্ধার করে আনতে পারে। হপার আর জয়েস বিশেষ পোশাক এবং অস্ত্র নিয়ে ল্যাবের পোর্টালের ভেতর দিয়ে আপসাইড ডাউন জগতে চলে যায়। সেখানে অদ্ভুত পরিবেশ দেখে জয়েস খুব ঘাবড়ে যায়। তারা হাঁটতে হাঁটতে উইলের ক্যাসেল বায়ার্স কুটিরের সামনে চলে আসে, তবে কুটিরটা ভেঙে চুরে গিয়েছিল। আবার উইলও সেখানে ছিল না। সেখানে একটা বাঘের পুতুল পড়ে থাকতে দেখে হপারের নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। তার মেয়েরও এরকম একটা পুতুল ছিল। একসময় হপারের সুন্দর সংসার ছিল, কিন্তু তার মেয়ের ক্যান্সার ধরা পড়ার পরে সব এলোমেলো হয়ে যায়। শেষ পর্যন্ত তার মেয়েটা আর বাঁচেনি। সেসব কথা মনে পড়ে হপার আপসেট হয়ে যায়। এদিকে জনাথন এবং ন্যান্সি মাইকদের কিছু না বলে জনাথনদের বাড়িতে চলে আসে এবং দুজনে মিলে মনস্টারের জন্য একটা ফাঁদ তৈরি করে। তাদের প্ল্যান ছিল যেভাবেই হোক ওই মনস্টারটাকে হত্যা করা। তারা মনস্টারটাকে ডেকে আনার জন্য নিজেদের হাত কেটে সেখানে রক্ত ফেলে, কারণ তারা একটা জিনিস অবজার্ভ করেছে, মনস্টারটা রক্তের ঘ্রাণ পেলে তাকে অ্যাটাক করে। সেদিন বাংলোর সুইমিং পুলের পাশে বারবারা যখন বসেছিল তখন তার কাটা হাত দিয়ে রক্ত পড়ছিল। সেই রক্তের ঘ্রাণেই মনস্টার তার ওপরে অ্যাটাক করেছিল। আবার গতদিন জঙ্গলে হরিণটা রক্তাক্ত হয়ে পড়েছিল, তখন মনস্টারটা হরিণকে অ্যাটাক করে। তাই এই থিওরি অনুযায়ী তারা রক্ত দিয়ে মনস্টারটার জন্য ফাঁদ বিছায় এবং অপেক্ষা করতে থাকে। তবে মনস্টার আসার আগে সেখানে স্টিভ চলে আসে। স্টিভ ন্যান্সির সাথে কথা বলার জন্য জোরাজোরি করে এবং জোর করে ভেতরে চলে আসে। তারা কিছুতেই স্টিভকে বোঝাতে পারছিল না এখানে বিপদ আছে। হঠাৎ এই সময় ঘরের বাল্বগুলো ব্লিঙ্ক করতে শুরু করে, তাই জনাথন আর ন্যান্সি অ্যালার্ট হয়ে যায়। পরের মুহূর্তেই তারা সিলিং বেয়ে মনস্টারকে নামতে দেখে। ন্যান্সি মনস্টারকে গুলি চালায়, কিন্তু ওটার কিছুই হয় না। তাই তিনজনে পালিয়ে আরেকটা রুমে চলে যায়। মনস্টারটা বাইরে থেকে একটু হুঙ্কার দিয়েই থেমে যায়। আবার ঘরের বাল্বও স্বাভাবিক হয়ে যায়। তাই তিনজনে সাবধানে রুমের বাইরে বেরিয়ে আসে। ন্যান্সি স্টিভকে জোর করে বাড়ি চলে যেতে বলে, তাই স্টিভ বাড়ির বাইরে চলে আসে। তখনই আবার বাড়ির ভেতরের বাল্বগুলো ব্লিঙ্ক করতে শুরু করে এবং চোখের পলকে মনস্টারটা এসে জনাথনকে অ্যাটাক করে। জনাথনকে বাঁচাতে ন্যান্সি রিভলভারের সবগুলো গুলি মনস্টারের ওপরে চালিয়ে দেয়। এতেও সেটার কিছুই হয় না। উপরন্তু সেটা জনাথনকে ছেড়ে ন্যান্সির দিকে এগিয়ে যায়। এ সময় তাদের মাঝে স্টিভ চলে আসে এবং একটা স্টিক দিয়ে মনস্টারটাকে মারতে শুরু করে। সেখানে বেশ কয়েকটা ফাঁদ পাতা ছিল, তাই মনস্টারটা সেসব ফাঁদে আটকে যায়। আর একদম ঠিকঠাক সময়ে জনাথন এসে মনস্টারের ওপরে আগুন ধরিয়ে দেয়। কয়েক মুহূর্তের ভেতরেই সেটা জ্বলে পুড়ে মরে যায়। এদিকে আপসাইড জগতে তো এই একই সময় হপার আর জয়েসও সেম জায়গাতেই অবস্থান করছিল। তারা ওই জগতেও একই জায়গায় মনস্টারের মৃত্যুর ছাপ দেখতে পায়। তাদের বাড়ির দেয়ালটা মেবি পোর্টালের অংশ, তাই সেখানে আসতেই জনাথন এবং জয়েস একে অপরকে ফিল করে। জনাথন জয়েসকে মা বলে ডাক দিলে জয়েসও সেটার উত্তর দেয়। তবে এই মুহূর্তে জয়েসের উইলকে খুঁজে বের করতে হবে, তাই সে হপারের সাথে অন্য সাইডে খুঁজতে চলে যায়। কিছু দূর যাবার পরে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায়, সেখানে মাকড়সার জাল এবং শ্যাওলার মতো জিনিসে সব ঢেকে আছে। আর এর ভেতরে বেশ কয়েকজন মানুষও আটকে আছে। ওদের ভেতরে তারা উইলকেও দেখতে পায়। উইলের মুখের ভেতরে সাপের মতো একটা প্রাণী ঢুকেছিল। হপার হাত দিয়ে টেনে প্রাণীটাকে উইলের মুখ থেকে বের করে আনে। উইল তখনও সেন্সলেস ছিল। হপার তাকে সিপিআর দিয়ে আবারও বাঁচিয়ে তোলে। উইল বেঁচে আছে দেখে অবশেষে জয়েস নিশ্চিন্ত হয়। অন্যদিকে মাইক, ডাস্টিন, লুকাস এবং এল স্কুলে লুকিয়েছিল, কিন্তু ব্রেনার তার ফোর্স নিয়ে এসে ওদেরকে ঘিরে ধরে। ওরা পালানোর চেষ্টা করে, কিন্তু একটা টিম তাদের সামনে চলে আসে। তখন এল নিজের টেলিপ্যাথি পাওয়ার ইউজ করে ওদের মস্তিষ্ককে কবজা করে এবং রক্তক্ষরণের মাধ্যমে ওদেরকে মেরে ফেলে। পাওয়ার ইউজ করায় এল দুর্বল হয়ে মেঝেতে পড়ে যায়। তারা এলকে নিয়ে পালাবে, কিন্তু তার আগেই ব্রেনার কয়েকজন কমান্ডো নিয়ে সেখানে চলে আসে। তারা মাইক, ডাস্টিন এবং লুকাসকে ধরে রাখে। ব্রেনার এলকে বোঝাতে থাকে যাতে সে তার সাথে যেতে রাজি হয়।
তবে এই সময় আরেক অঘটন ঘটে যায়। এখানে রক্তাক্ত মৃত কমান্ডোরা পড়েছিল। রক্তের ঘ্রাণ পেয়ে সেখানে আরেকটা মনস্টার চলে আসে। কমান্ডোরা সব ছেড়ে মনস্টারকে প্রতিহত করার চেষ্টা করে। এতে মনস্টারটা ক্ষেপে তাদের উপরে অ্যাটাক করে, এমনকি সেটা ব্রেনারকেও মেরে ফেলে। এই সুযোগে মাইক, ডাস্টিন এবং লুকাস এলকে নিয়ে আরেকটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু মনস্টারটা সেখানেও চলে আসে। তারা সাধারণ গুলটি মেরে মনস্টারটাকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হবে না। তাই অসুস্থ অবস্থাতেও এল উঠে এসে টেলিকাইনেসিস পাওয়ার দিয়ে মনস্টারটাকে দেয়ালের সাথে ঠেসে ধরে। এরপরে সে মনস্টারের কাছে গিয়ে দাঁড়ায়। সে মাইককে শেষবারের মতো বিদায় জানিয়ে নিজের সবটুকু পাওয়ার মনস্টারের ওপরে অ্যাপ্লাই করে। এতে মনস্টারটা মরে ছায়ের মতো হয়ে যায়। সেই সাথে সামহাও এলও ভ্যানিশ হয়ে যায়। তারা আর বুঝতে পারে না এলের সাথে কি ঘটলো। তো এরপরে সব স্বাভাবিক হয়ে যায়। পুলিশ এসে মাইক, ডাস্টিন এবং লুইসকে উদ্ধার করে। ততক্ষণে জয়েস এবং হপারও উইলকে উদ্ধার করে নিয়ে আসে। 2-1 দিনের ভেতরে উইল বেশ সুস্থ হয়ে ওঠে। মা এবং ভাইয়ের কাছে ফিরে এসে উইলের বেশ ভালো লাগছিল। হাসপাতালে তার বন্ধুরা সহ ন্যান্সি, স্টিভ সবাই বসেছিল। বন্ধুদের কাছে পেয়ে উইল আরও বেশি খুশি হয়ে যায়। এরপরে মাসখানেক কেটে যায়। মাইক, ডাস্টিন, লুকাস এবং উইল স্বাভাবিক জীবনে ফিরে আসে। তারা আবারও আগের মতো নিজেদের প্রিয় গেমে মেতে ওঠে। এরই মধ্যে ক্রিসমাস ডে এসে যায়। সবাই আনন্দে মেতে ওঠে। হপার জঙ্গলে কারোর জন্য খাবার এবং গিফট রেখে আসে। ন্যান্সি জনাথনকে একটা ক্যামেরা গিফট করে। সেটা দিয়ে সে ক্রিসমাসের ফটোগ্রাফি করে। ন্যান্সি এবং স্টিভের রিলেশনও আগের মতো ঠিকঠাক হয়ে যায়। এদিকে রাতে জনাথন, জয়েস এবং উইল খেতে বসে। উইল হাত মুখ ধোবার জন্য ওয়াশরুমে গিয়ে বেসিনের সামনে দাঁড়ায়। এই সময় তার গলার ভেতরে কাশির মতো হয় এবং ওয়াক করতেই গলার ভেতর থেকে আপসাইড ডাউন জগতের একটা প্রাণী বেরিয়ে আসে। বেসিনে পড়তেই সেটা পাইপের ভেতরে চলে যায়। এ সময় হঠাৎ উইলের একটা ভিশন ক্রিয়েট হয় এবং সে আপসাইড ডাউনের একটা ভিশন দেখতে পায়। তবে সে এটা মনের ভুল ভেবে তেমন গুরুত্ব না দিয়ে খাবার টেবিলে এসে বসে এবং স্বাভাবিকভাবে খেতে শুরু করে। কিন্তু আসলেই কি সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, নাকি আপসাইড ডাউন দুনিয়ার মায়াজাল মাকড়সার জালের মতো সবকিছু গ্রাস করতে চলেছে? উইলের মুখের ভেতর থেকে অদ্ভুত প্রাণীটা বের হবার কি কারণ? আর এলেরই বা কি হয়েছে? সে বেঁচে আছে নাকি মরে গেছে? বেঁচে থাকলে সে এখন কোথায়? আপনাদের এসব প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করছে না? আপনাদের আগ্রহ থাকলে আমরা এসব প্রশ্নের উত্তর দিতে স্ট্রেঞ্জার থিংসের সেকেন্ড সিজন নিয়ে ফিরে আসব। তাই নিজেদের মতামত কমেন্টে জানিয়ে দিন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।